আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। একটু ওয়াজের শুরু বলি আর কি, কারণ এখন এখন কিন্তু ওয়াজের এখন সিজন হচ্ছে ওয়াজের। শীতকাল ওয়াজের সিজন, তো এজন্য একটু ওই সুরে কথা বলতে হয়। তো ভালো আছেন সকলে? আমরা আমাদের এই ক্লাসে, আজকের ক্লাসে নতুন কারা কারা আছে? নতুন নতুন নতুনরা নতুন কেউ আছেন? একটু এক দুইজন রেসপন্স করুন, নতুন কেউ আছেন কিনা। উপস্থিতি তো এখন পর্যন্ত কম। আমি, ডক্টর আঞ্জুমান আরা, আখি আক্তার, মোহাম্মদ ইব্রাহিম, কাকলি আবেদিন। কাকলি কি নতুন? কাকলি তো সব বেঁচে আছে, সব বেঁচে না। কাকলিও নতুন, আচ্ছা ঠিক আছে। আর লিখতে হবে না, আর লিখতে হবে না। ও প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কাও নাকি নতুন। এখন আল্লাহ, হ্যাঁ, কন কন দেন আমারও সহজ সরল পাই। সবাই কই দেন যে আমরা সবাই নতুন। হ্যাঁ, তো আমি তো সহজ সরল মানুষ, যে যেভাবে বলে আমি ওইভাবে বিশ্বাস করি, অসুবিধা নাই। এখন দেখেন, এই, আমরা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই গড়, অর্থাৎ এভারেজ। তো প্রথমত আমাদের স্টুডেন্টদের জন্য, নতুন পুরাতনদের জন্য কিছু কথা বলি, যে আমাদের এই চ্যাপ্টার থেকে বিসিএস পরীক্ষার সিলেবাসে প্রিলিতে এই চ্যাপ্টারটি নেই। তাহলে আমরা কেন এই চ্যাপ্টার করাচ্ছি? তবে মেন্টাল অ্যাবিলিটির কোনো সিলেবাস উল্লেখ করা নেই। মেন্টাল অ্যাবিলিটি হচ্ছে পুরো ম্যাথমেটিক্স। আর মেন্টাল অ্যাবিলিটিতে কোন ম্যাথমেটিক্সের কোন অংশ থেকে বেশি প্রশ্ন আসে? ম্যাথমেটিক্সের যেটি গাণিতিক যুক্তি অংশের সিলেবাসে নেই, মেন্টাল অ্যাবিলিটির জন্য সেটি হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। যেমন ঐকিক নিয়ম গণিতের গাণিতিক যুক্তি অংশের সিলেবাসে নেই, তাই আমরা মেন্টাল এবিলিটি করার সময় প্রথম প্রায়োরিটি দিব ঐকিক নিয়মকে। একইভাবে গড়, এই চ্যাপ্টারটি মেন্টাল এবিলিটির জন্য বেশি ইম্পর্টেন্ট, কারণ এটি গাণিতিক যুক্তি অংশে সিলেবাসে নেই। তাহলে এটি সিলেবাসে উল্লেখ করা না থাকলেও এটি থেকে প্রশ্ন আসবে, এই একটা কথা বলে রাখি। প্রাইমারি স্কুলের কথা বলি এবার। প্রাইমারি স্কুলে এখান থেকে প্রশ্ন যদি না আসে, তাহলে প্রাইমারি স্কুলের প্রশ্নই হবে না। সোজা কথা, ঘর থেকে প্রশ্ন থাকতেই হবে প্রাইমারি স্কুলে। এবার আসুন বিসিএস রিটেন। বিসিএস রিটেনে এ যাবৎকালে গড় চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছে একবার মাত্র। কিন্তু তাই বলে কি আমরা গড় চ্যাপ্টার বাদ দিব? বাদ দিব না। কেন বাদ দিব না? বিসিএস রিটেনের কথা বলছি আমি। বাদ দিব না এই কারণে, কারণ যেটি আপনার জীবনের সর্বশেষ বিসিএস, যেই বিসিএস এর পরে আর আপনি বিসিএস পরীক্ষা দিতে পারবেন না। দেখা যাবে যে ওই বছর এই গড় চ্যাপ্টার থেকে প্রশ্ন দুইটা দিয়ে বসে আছে। কিচ্ছু করার নাই, এরকম এরকম আনপ্রেডিক্টেবল অনেক ঘটনা কিন্তু ঘটে থাকে, যেটি আমাদের জীবনের হিসাব নিকাশকে এদিক সেদিক করে দিতে পারে। তো সেই সকল কিছু বিবেচনায় যদি আমরা দেখি, গড় বা এভারেজ চ্যাপ্টার আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যথেষ্ট গুরুত্বপূর্ণ। ওই গুরুত্ব দিয়েই আমরা করব। আর এখানে খুশির কথা হচ্ছে কি, গড় চ্যাপ্টারটা অন্য অনেক চ্যাপ্টারের মতো এত কঠিন না, খুব সহজ চ্যাপ্টার। আমরা আশা করি যদি একটু আজকের ক্লাসে, আমার বিশ্বাস যদি আপনারা সিরিয়াসলি আজকের ক্লাসটা যদি করেন, আমার বিশ্বাস আজকের ক্লাসে আপনাদের গড় চ্যাপ্টারের পরিপূর্ণ প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ, আমার বিশ্বাস। আমিও সেভাবে উপস্থাপন করব। আর ক্লাসের শুরুতে আরো দুই একটা কথা বলে আমি মূল ক্লাসে চলে যাচ্ছি। কথা একদম কম হবে, অপ্রাসঙ্গিক কোনো কমেন্ট হবে না। আমি কমেন্টগুলোকে রেসপন্স করি, আপনারা খেয়াল করেন, আমি প্রত্যেকটি কথাকে রেসপন্স করি। তো এই জন্য আপনারা এমন কোনো কমেন্ট করবেন না যেটাকে রেসপন্স করতে গিয়ে আমার সময় নষ্ট হয়ে যাবে। এই একটা বিষয়। দুই নম্বর বিষয়ে আপনারা আমাকে সর্বাত্মক সহযোগিতা করবেন। সহযোগিতা করবেন এই জন্য, আমাদের টার্গেট থাকবে হচ্ছে শিক্ষা, আর আমার টার্গেট থাকবে হচ্ছে আপনাদেরকে শিখানো। তাহলে আমরা পারস্পরিক যদি যাতে স্যাটিসফাই করতে পারি পরস্পরকে, আমরা সে চেষ্টা করব। সুতরাং অপ্রাসঙ্গিক কোনো কমেন্ট হবে না। দুই নাম্বার বিষয় হচ্ছে, আপনারা একদম অ্যাটেন্টিভ হবেন। আপনাদের মধ্যে এরকম অনেকে আছে, আপনারা কিন্তু ক্লাসে থেকেও আপনারা অন্যমনস্ক হয়ে যান। তখন আপনারা বলেন স্যার এটা আবার, স্যার এটা আবার, স্যার এটা আবার। তখন কি হয়,
আমি আবার যতবার আপনি রিকোয়েস্ট করবেন আমি ততবার সেটা বোঝানোর চেষ্টা করব। তো এতে কি হবে, যারা মনোযোগী ওদের ক্ষতি হয়ে যাবে। ওরা কিন্তু বারবার একটা কথা শুনতে চাইবে না, ওরা চাইবে যে আমি সামনের দিকে আগাই, এবং এক পর্যায়ে আমি ক্লাসটা শেষ করতে পারবো না। সুতরাং আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। এই কামনা করে ক্লাস শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার সালাম দিলাম। আসুন আমরা আমাদের ক্লাসে আসি। আমরা একেবারেই যদি এই আমরা আমাদের স্লাইডকে যদি একটু দেখি, আমাদের আজকের ক্লাস অনেক সুন্দর হয়, যেটা আমি ভালো করে বুঝতে পারি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন দেখুন আমরা আমাদের আজকের ক্লাস, আজকেও আমি চেষ্টা করবো, আজকে আমার ক্লাস হচ্ছে প্রায় 12 ঘন্টার উপরে থাকবে। 6 ব্যাচ, তো এক ব্যাচে 2 ঘন্টা করে 12 ঘন্টা। আবার ক্লাস তো যথাসময়ে শেষ করা যায় না, 5-10 মিনিট বাড়তি, অর্থাৎ 13 ঘন্টা আজকে আমাকে চিল্লাইতে হবে। সুতরাং আপনাদের সহযোগিতা কামনা করব। এখন দেখুন আমরা আলোচনা করছি গড়। তো আমি গড়ের এখানে একেবারেই বেসিক কিছু কথা নিয়ে আসছি। এই কথাগুলো তেমন একটা আলোচনা করতে হবে না, এখানে যে কথাগুলো আমি নিয়ে আসছি। এই যে আপনি যেখানে কিছু ছবি দেখতেছেন, এইটা হচ্ছে, এটার মেকার হচ্ছে আমি, অর্থাৎ এটার যদি কপিরাইট চাই তাহলে আমি চাইবো। এই যে এখানে কথাগুলো, এগুলার পুরোটার মেকার আমি। আমার একটি বই ছিল বাজারে, এখন অবশ্য নাই। সেখানকার পুরো বিষয়টি গড় আমি সেখানে যেভাবে এক্সপ্লেন করেছি সেটাকেই এখানে কপি করে দিয়েছি। এই পুরোটার মানে কপিরাইট goes to me and belongs to me। তো এখন আসুন আমরা এখানকার এটা স্লাইড তো আপনাদের থাকে, আপনাদের প্রিয় জুবাইর ভাই নিশ্চয় আপনাদেরকে সবসময় স্লাইড দিয়ে সহযোগিতা করে থাকেন। আমি যতটুকু জানি এখানে আপনাদের জন্য সবচেয়ে বেশি কাজ করেন আমাদের জিয়া স্যার এবং জুবাইর ভাই। আমরা সময় সময় আসি, এসে আপনাদেরকে সহযোগিতা করি, সবচেয়ে বেশি কাজ করেন ওনারা। আর আমি মনে করি আপনাদের এই ক্লাসের কৃতিত্বের সবচেয়ে বেশি দাবিদার হচ্ছে আমাদের জিয়া স্যার এবং জুবাইর ভাই। তো যাই হোক, ওনারা নিশ্চয়ই আপনাদেরকে স্লাইড দেয়, এই স্লাইড নিশ্চয়ই পাবেন। এখানকার জিস্ট কথাগুলো আমি একটু করে আলোচনা করব, এই জন্য স্লাইড ব্ল্যাঙ্ক করে নিলাম। আপনারা সকলে খেয়াল করুন, আমি যদি কতগুলো রাশি গ্রহণ করি, একটা এ, একটা বি, একটা সি, একটা ডি, সাপোজ এই রাশিগুলার যদি যোগফল বের করি সেটিকে আমরা বলবো সমষ্টি। সমষ্টিকে আমরা সমষ্টি ইংরেজি সামেশন। তাহলে সমষ্টিকে যদি আমরা এস ধরি, এস ইকুয়ালস টু কি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। শুনুন, তো এই এই হচ্ছে সমষ্টি। আচ্ছা, এখানে সংখ্যা কতটি? সংখ্যা কতটি? সংখ্যাকে নাম্বার আমরা এন ধরি, তাহলে এন ইকুয়ালস টু এখানে কত? 4টি সংখ্যা। তাহলে এখানে গড় কত হবে? মনে রাখতে হবে গড় সমান সমষ্টিকে যদি সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে আমরা গড় পেয়ে যাব। সংখ্যা দিয়ে যদি ভাগ করি, সমষ্টি এস, সংখ্যা হচ্ছে এন, আর যা আসে সমষ্টি হচ্ছে এখানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, আর এন হচ্ছে এখানে কতটি? 4টি। এই হচ্ছে আমাদের গড়। এবার এই পুরো বিষয়টাকে আমি মুছে ফেলবো, এটিকে সাপোজ মুছে ফেললাম, এটিকেও মুছে ফেললাম। তাহলে সমষ্টি গড়, গড় ইংরেজি হচ্ছে এভারেজ, এটাকে এ দিয়ে লিখি, তাই না? এ দিয়ে। তাহলে বিষয়টা কি দাঁড়ায় খেয়াল করুন আপনারা, গড় ইকুয়ালস টু সমষ্টি ডিভাইডেড বাই সংখ্যা। এবার শুনুন, এই আমার আলোচনা জিস্ট হচ্ছে এটা, গড় ইকুয়ালস টু সমষ্টি ডিভাইডেড বাই সংখ্যা। এবার আপনারা একটা বিষয় খেয়াল করুন, আমরা এখন একটা কাজ করব, এই সংখ্যার জায়গায় গড়কে নিয়ে যাব, গড়ের জায়গায় সংখ্যাকে নিয়ে আসবো। তাহলে সংখ্যা ইকুয়ালস টু কি হবে? সংখ্যা ইকুয়ালস টু সমষ্টি ডিভাইডেড বাই গড়। তাহলে এই দুইটা জায়গায় কি বুঝলাম? একটা জায়গায় হচ্ছে সমষ্টিকে সংখ্যা দিয়ে ভাগ করলে গড় পাবো, আবার সমষ্টিকে গড় দিয়ে ভাগ করলে সংখ্যা পাবো। এবার কোনায় কোনায় গুণ করে ফেলুন, কোনায় কোনায় গুণ করলে কি হবে? তাহলে সমষ্টি ইকুয়ালস টু কি হবে? সমষ্টি ইকুয়ালস টু গড় গুণ সংখ্যা। আপনারা যদি মনে করেন এই 3টি সূত্র, সূত্র বললে অনেকে জ্বর উঠে যায়, এই জন্য সূত্র বলি না, নিয়ম বলবো, নিয়ম। আপনারা যদি মনে করেন এই 3টি নিয়ম,
এই 3টি নিয়ম দিয়ে আমরা পুরো গড় চ্যাপ্টারে সব অঙ্ক করব। আমি যদি বলি আমি গড় চ্যাপ্টার এখানে শেষ করে দিলাম, পারি। আপনাদের যাদের আইকিউ শার্প তারা কিন্তু আর কোনো আলোচনা যদি আমি না করি তাহলে চলবে, শুধু অঙ্ক প্র্যাকটিস করবেন, চলবে। মানে ক্লাস এখানে শেষ আমি যদি বলি আর কি। কিন্তু আমরা এখন কিছু অঙ্ক প্র্যাকটিস করব। বিষয়টা হচ্ছে এটা, সহজ সহজ চ্যাপ্টার আমরা সহজভাবেই। জোবাইর ভাইকে অনেক ধন্যবাদ, জিয়া স্যারকে অনেক ধন্যবাদ, প্রথম ক্লাসটা এরকম সহজ একটা টপিক দিয়ে শুরু করার জন্য। অল্প কতক্ষণের মধ্যে আমরা শেষ করবো, আর গল্প স্বল্প করবো আপনাদের সাথে। না ফেরদৌস ভাই, ফেরদৌস ভাই আপনি কেমন আছেন? ফেরদৌস ভাই খুব হাসি খুশি থাকে না, খুব হাসি খুশি থাকে। আচ্ছা শুনেন, আপনারা তো জানেন আমাদের ব্লাডে যে লিপিড আছে, লিপিডের মধ্যে একটা এলডিএল আছে, একটা এইচডিএল আছে, তাই না? আর টোটাল কোলেস্টেরল আছে, আবার টিজি আছে, ট্রাইগ্লিসারাইড। তা আমি যতটুকু জানি হাসলে নাকি এইচডিএলসিটা বাড়ে, এইচডিএল এইচডিএলটা বাড়ে। আর এইচডিএল যাদের বাড়ে এটা মানে এটা হচ্ছে একটা ন্যাচারাল মেকানিজম। এইচডিএল যদি বাড়ে এলডিএল কমে যায়, এটা ন্যাচারাল। মানে যাদের রক্তে এইচডিএল বাড়তি দেখবেন তাদের এলডিএল কমতে থাকবে। তো এইচডিএল বাড়ে কতগুলো কারণে, কতগুলো কারণে, এটা অবশ্য কোনো ডক্টরের ব্যাখ্যা না, এবং ডক্টররা ওই ব্যাখ্যায় যায়ও না। এইচডিএল যাদের বাড়ে এদের হয়ে কি, যারা হাসি খুশি থাকে, যারা ফিজিক্যাল এক্সারসাইজ করে, যারা আরো কিছু স্বাস্থ্যবিধি মেনে চলে, এদের এইচডিএলটা বাড়ে। তো আপনারা যারা হাসি খুশি থাকবেন তাদের এইচডিএলটা অনেক বাড়ে। যেমন যেমন শ্রাবণী আপু, দেখছেন আল্লাহ কি হাসি না, ওনার ছবি দেখছি, ওনার ছবি দেখা যাচ্ছে, ওনাকে ভিডিওতে দেখতেছি না। আল্লাহ এমন হাসি যাকে আল্লাহ দিয়েছে, আমার মনে হয় তার আর পৃথিবীতে কিছু প্রয়োজন নাই। শ্রাবণী, শ্রাবণী আপা না, আল্লাহ। জয় কর্মকার ভাই একটু হাসার চেষ্টা করছে, উনি আর একটু বেশি হাসলে এবং শ্রাবণী আপার মতো হাসি হয়ে যাবে। জয়, জয় কর্মকার। মাহফুজ মাদ্রাজি ভাই আপনি কেমন আছেন? মাহফুজ মাদ্রাজি ভাইয়ের কথা আমার বেশি বেশি মনে পড়ে, নামটা একটু আনকমন নাম তো, কেমন কেমন না। এই যে, আর আমাদের কাকলি সারাক্ষণ শুধু হাসে, কথা বললে, ফোন করলে হাসতে হাসতে মূল কথাটা বলতে পারে না। তো ওই হাসতে হাসতে কিন্তু ওই আমার মনে হয় ওর টাকা শেষ হয়ে যায়। নাটস খেলে, ব্ল্যাক সিডস, স্মাইল, এক্সারসাইজ অ্যান্ড অ্যাডিকুয়েট স্লিপিং। হ্যাঁ, ইয়েস। ডক্টর সঞ্জিদা তাসনিম স্মৃতি। সঞ্জিদা আপা আপনি কেমন আছেন? পড়ালেখা ঠিক মতো করতে হবে, নাহলে কিন্তু হাড় গোড় সব ভেঙে দিব। আগে আপনাদেরকে বললাম আপনাদের পা ভেঙে দিব, তারপরে কিছুদিন বলতাম হাত ভেঙে দিব, এরপরে বলতাম মাথা ফাটাই দিব, এখন বলবো যে হাড় গোড় সব ভেঙে দিব, পড়ালেখা ঠিক মতো না করলে সব ভেঙে দেয়া হবে। হ্যাঁ, জি স্যার, ভালো। ওকে, এখন আসুন একটু রিফ্রেশ করে নিলাম আর কি। এবার আসুন আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। আমরা এই 3টি সূত্র দিয়েই আমাদের সকল অঙ্ক আজকে সলভ করব। তা আমরা এবার আসি আমাদের আজকের আলোচনার এবার পরের অংশে আসি। স্টেপ 1-এ দেখুন, দেখুন এখন এখানে খেয়াল করুন, এই যে প্রথম প্রশ্নটা, এম সংখ্যক সংখ্যার গড় এক্স এবং এন সংখ্যক সংখ্যার গড় ওয়াই হলে সব সংখ্যার গড় কত হবে? আমি এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করেছি তার ভিত্তিতেই কিন্তু এটার অ্যান্সার করা সম্ভব। সকলে অ্যান্সার করুন, না পারলে আমি সহযোগিতা করব, না পারলে আমি সহযোগিতা করব। আমার কথাগুলো কনফিডেন্স ফার্স্ট, কনফিডেন্সে ফাঁস করিলেন স্যার, আমি ভীষণ লজ্জা লাগছে। না, লজ্জার কিছু নাই। এখন শুনুন, আর কোনো কমেন্ট নাও, আর কোনো কমেন্ট করবেন না। এখন আমরা ক্লাসে চলে আসলাম, শুনুন। এখন এই 1 নাম্বার প্রশ্নটি বুঝতে পারেন নাই এমন কে আছেন, তাহলে আমি এক্সপ্লেইন করব। মানে আমি চাচ্ছি না আর 1 নাম্বার এক্সপ্লেইন করার জন্য, কারণ 1 নাম্বারকে করার জন্য যা ম্যাটেরিয়ালস দরকার এটি আমি আপনাদেরকে আগে দিয়ে দিয়েছি, দিয়েছি না? জয় কর্মাকার ভাই, আমার ভাইয়া খুব ভালো না? জয় কর্মকার ভাই অনেক ভালো ছেলে, খুব বংশীয় ঘরের ছেলে, কিন্তু না দেখে বোঝা যায় না, খুব ভালো ছেলে। আমরা দোয়া করি যাতে ফার্স্ট চান্সে যাতে ক্যাডার হয়ে যায়। ওকে, তাহলে 1 নাম্বার, এম সংখ্যক সংখ্যার গড় এক্স, তাহলে এম সংখ্যক সংখ্যার সমষ্টি কত? এম এক্স না? এম সংখ্যক সংখ্যার গড় যদি এক্স হয়, এম সংখ্যক সংখ্যার সমষ্টি কত? এম এক্স। আচ্ছা, এন সংখ্যক সংখ্যার গড় যদি ওয়াই হয়, এন সংখ্যক সংখ্যার সমষ্টি কত? এন ওয়াই না? তাহলে মোট সমষ্টি কত? এম এক্স প্লাস এন ওয়াই না?
মোট সমষ্টি কত এম এক্স প্লাস এন ওয়াই না? তাহলে মোট সমষ্টিকে মোট সংখ্যা দিয়ে ভাগ করলে নিশ্চয় গড় চলে আসবে না? মোট সংখ্যা কত এম প্লাস এন না? তাহলে এম প্লাস এন হইল মোট সংখ্যা, আর এম এক্স প্লাস এন ওয়াই হইল মোট সমষ্টি। মোট সমষ্টিকে মোট সংখ্যা দিয়ে ভাগ করলে চলে আসে কি গড়, মোট সংখ্যার গড়। আর এই প্রশ্নটাকে অনেকগুলো স্টার দিয়ে রাখুন, কারণ এই প্রশ্নটি যে কতবার পরীক্ষায় এসেছে সেটি মানে লিখে শেষ করা যাবে না। অর্থাৎ আমি একটা কথা বলি, যে কোনো কাউকে গড় চ্যাপ্টার থেকে যখন প্রশ্ন করতে দেয়া হয় তার প্রথম নজরটাই যায় এখানে, যে এই প্রশ্নটা দেওয়ার জন্য তার নজর যায়। কারণ পুরো গড় চ্যাপ্টারের যত বেসিক কনসেপ্ট আছে সব কিন্তু এই অঙ্কে চলে আসছে, এই 1 নম্বর অঙ্কটাতে চলে এসেছে। ওকে, এখন দেখুন আমি একটা ফোন নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি 2টার পরে আপনার সাথে কথা বলবো, আমি একটা ক্লাসে আছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এখন দেখুন আমরা এই দেখেছি 1 নম্বর প্রশ্ন, এবার 2 নম্বর প্রশ্নে আসুন। x প্লাস ওয়াই এর মানের গড় 9 এবং z ইকুয়ালস টু 12 হলে এক্স ওয়াই জেড এর মানের গড় কত? এই প্রশ্নটি একটু সলভ করার চেষ্টা করুন। এটির কনসেপ্টও কিন্তু আমি দিয়ে রেখেছি, ফারানা আপা দিয়েছি, সত্যি করছি তো? আচ্ছা, এখন দেখুন এই প্রশ্নটি আসলাম ইবনে সিরাজ ভাই, কেমন আছেন আপনি? পড়ালেখা ঠিক মতো করছেন তো? পড়ালেখা ঠিক মতো করুন, লেগে থাকুন। আমি সবসময় একটা কথা বলি, স্মৃতি আপা, আচ্ছা আমাদের ডাক্তার স্মৃতি আপাকে বলছি, স্মৃতি আপা আমি আপনাদেরকে না জানিয়ে সবসময় একটা অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করে যাচ্ছি, মাফ করে দিবেন। সবসময় একটা অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করছি আমি অলওয়েজ। অ্যান্টিবায়োটিকটা কি? লেগে থাকুন, লেগে থাকুন, লেগে থাকুন। আমার অ্যান্টিবায়োটিক হচ্ছে লেগে থাকুন। অর্থাৎ সকল সমস্যার সমাধান আমি বলি। যে কোনো কেউ বলে স্যার পড়তে ইচ্ছে করে না, স্যার ঘুম আসে, স্যার বুঝি না, স্যার কঠিন লাগে, সকল জায়গায় আমি অ্যান্টিবায়োটিক দিচ্ছি একটা। কি অ্যান্টিবায়োটিক? সেটা লেগে থাকুন, লেগে থাকুন, লেগে থাকুন। তাহলে দেখবেন যে সব সহজ হয়ে যাবে একসময়। ওকে, তাহলে দেখুন এইটি এক্স প্লাস ওয়াই এর মানের গড় হচ্ছে 9। তাহলে বলুন তো এক্স প্লাস ওয়াই এর মানের সমষ্টি কত? কে বলতে পারবেন? এক্স প্লাস ওয়াই এর মানের সমষ্টি কত? এক্স প্লাস ওয়াই এর মানের সমষ্টি কত? দারুন দারুন, 18। কারণ গড়কে সংখ্যা দুইটা দ্বারা ভাগ গুণ করলে না মোট সমষ্টি পেয়ে যাব 18। আর জেড এর মান কত? 12। তো 12 আর 18 যোগ করলে কত আসে? 12 আর 18 যোগ করলে আসে 30। তাহলে তাদের গড় কত? 30 কে নিশ্চয় 3 দিয়ে ভাগ করব, তাই না? 10। দারুন দারুন, 10। সহজ না ভাইয়া? এ দেখেন কততম? 33তম বিসিএস, 20তম বিসিএস, এ ধরনের প্রশ্নগুলো আসে। আর একটু কঠিন কিছু অঙ্ক আমরা করব, সেটা আস্তে আস্তে আমরা সামনের দিকে যাচ্ছি। আশা করি বুঝতে কারো কোনো সমস্যা হয় নাই না? মাহফুজ মাদ্রাজি ভাই, বুঝতে কোনো সমস্যা হয়েছে? মাহফুজ মাদ্রাজি ভাই, আঁখি আক্তার, নতুন নতুন ভাইয়ারা, নতুন আপুরা একটু কমেন্ট করবেন বেশি, কারণ তাদের দিকে একটু নজর দিতে হবে বেশি। আবার একটু বলেন স্মৃতি আপা কোনটা? আচ্ছা খেয়াল করুন, স্মৃতি আপা 1 নাম্বার বুঝতে কোনো সমস্যা হয়েছে? 1 নাম্বার, 1 নাম্বার বুঝতে আশা করি কোনো সমস্যা হয় নাই। আসুন 2 নাম্বারে আসি আমরা। 2 নাম্বারে হচ্ছে কি, আমাকে এক্স এক্স ওয়াই জেড এর মানের গড় বের করতে হবে। তাহলে এক্স ওয়াই জেড এর মানের আগে সমষ্টি জানতে হবে আমাকে। সমষ্টিকে 3 দিয়ে ভাগ করলেই তো গড় বের হয়ে যাবে, তাই না? সূত্রগুলো একটু বলেন প্লিজ, লেটে জয়েন কিন্তু সূত্রগুলো কি আবার একটু, এই জন্য একটু প্রবলেম নাই যে আমাকে আবার পিছনে ব্যাক করতে হচ্ছে, অথচ ওনার রিকোয়েস্ট কিন্তু আমি ফেলতে পারবো না। আমার একটা সমস্যা হচ্ছে, অনুরোধে ঢেকে গেলি আমি সব সময়। তো এখন আচ্ছা যাক, ওনার সূত্রটা আমি আবার আসতেছি, আগে এটার দিকে খেয়াল করুন। এক্স ওয়াই জেড এর মানের গড় বের করতে হবে। তাহলে এক্স ওয়াই জেড এর সমষ্টিকে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে গড় বের হয়ে যাবে না? 3 কোথায় থেকে আসছে? এক্স ওয়াই জেড তারা কয়জন? তারা 3 বোন। তাহলে 3 দিয়ে ভাগ করব না? এখন শুনুন, তাহলে এক্স ওয়াই জেড এর মানের সমষ্টি লাগবে এখন আমার। তো জেড এর মান দেয়া আছে 12, এক্স আর ওয়াই এর সমষ্টি লাগবে। এক্স আর ওয়াই এর গড় হচ্ছে 9, তাহলে এক্স আর ওয়াই এর সমষ্টি কত? 9 গুণ 2 মানে কি? একটু ব্ল্যাঙ্ক করে নি, খেয়াল করুন। এক্স প্লাস ওয়াই
ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু 9 গুণ 2। আপনি বলবেন কোথায় থেকে আপনি 9 গুণ 2 পেলেন? 9 হচ্ছে তাদের এভারেজ। আর সমষ্টি কেমনে বের করব? এভারেজকে সংখ্যা দুইটা দ্বারা গুণ করলে তো সমষ্টি আসবে। এবার x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু কত? এখানে হচ্ছে 18 আর জেড এর মান হচ্ছে 12, তাহলে কত হইল? 30। তাহলে গড় কত? নিশ্চয় 3 দিয়ে ভাগ দিব না? 3 দিয়ে ভাগ দিব না, ইকুয়ালস টু 10। স্মৃতি আপা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন। মাহমুদা আপু, মাহমুদা আপুকে আমি একটু এই হালকা হাফ মিনিটে আমি রেসপন্স করব, আশা করি বুঝতে পেরেছেন। এখন আসুন ওই সূত্রগুলোকে আমি একবার খেয়াল করুন একটু দেখি। সূত্রগুলোর দিয়েই আমরা কিন্তু অঙ্ক সলভ করব। এখানে কেন সূত্রগুলোকে প্রায়োরিটি দিব? আমরা মেন্টাল এবিলিটিতে অলওয়েজ সূত্র প্রায়োরিটি দিব, কারণ মেন্টাল এবিলিটির অঙ্কগুলো হচ্ছে সব মুখে মুখে করার মতো অঙ্ক, আর যেগুলো গাণিতিক যুক্তি সেখানে আমরা ডিটেলস করার চেষ্টা করব। এখন খেয়াল করুন, তাহলে আমরা এখানে দেখি কি অবস্থা। আমি বলেছি গড় ইকুয়ালস টু মাহমুদা সমষ্টি ডিভাইডেড বাই সংখ্যা। আচ্ছা, আর তাহলে সংখ্যা ইকুয়ালস টু কি? সংখ্যা ইকুয়ালস টু হচ্ছে সমষ্টি ডিভাইডেড বাই গড়, অর্থাৎ গড়কে সংখ্যার জায়গায় নিয়ে গেলাম, সংখ্যাকে গড়ের জায়গায় নিয়ে গেলাম। এবার কোনায় কোনায় গুণ করে দেন। সমষ্টি ইকুয়ালস টু তাহলে কি? সমষ্টি ইকুয়ালস টু হচ্ছে সংখ্যা গুণ গড়। এ তিনটি হচ্ছে আমাদের সূত্র। তার মানে এটিকে আমরা আরেকবার রিভাইজ করি। সমষ্টিকে সংখ্যা দিয়ে ভাগ করলে গড় পাওয়া যায়, সমষ্টিকে গড় দিয়ে ভাগ করলে সংখ্যা পাওয়া যায়, সংখ্যা এবং গড়ে গুণ করলে সমষ্টি পাওয়া যায়। ওকে স্যার, আমার সমস্যা লগ সূচকে, এগুলো মোটামুটি বুঝি। ওকে, অসুবিধা নেই, লগ সূচক নিয়ে আমরা কথা বলবো। তো লগ সূচক নিয়ে আমরা কথা বলবো, মুছে দিলাম। লগ সূচক আমি মনে হয় ক্লাস করাইছি তো, লগ এবং সূচকের ক্লাস আজকালের মধ্যে মনে হয় আবার হবে। আজকেই তো আছে লগ এবং সূচকের ক্লাস মেবি। এখন দেখুন, তাহলে এবার আসুন, আশা করি এই অঙ্কগুলো বুঝতে কোনো সমস্যা না, আমরা পরের স্লাইডে চলে যাই। এখন দেখুন 6, 8 ও 10 এর গড় 7, 9 এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান? এখানে একটা বিষয় হলে হয়ে যাবে, খেয়াল করুন, দুই দিকে সংখ্যা 3টা, তাহলে এদিকের সমষ্টি আর এদিকের সমষ্টি সমান হয়ে গেলে কাজ শেষ। 6 8 10 যোগ করলে কত হয়? 8 6 14 24। 7 9 যোগ করলে কত হয়? 16। তাহলে 24 বাকি আর কত আছে? শেষ মুখে মুখে। আমি একটু ডিটেলস করব অঙ্কটা একটু ডিটেলস করব, কিন্তু আপনারা বুঝতে পেরেছেন কিনা? সাবরিনা, আচ্ছা, তাহলে ঘটনাটা কি? এই যে 3 নাম্বার অঙ্কটি এখন যেভাবে আছে আপনারা খাতায় লিখুন, আমি একটু স্লাইডটা ব্ল্যাঙ্ক করে ওই অঙ্কটা করছি। 6 8 10 7 9, 6 8 10 7 9 ব্ল্যাঙ্ক করে নিলাম। 6 8 10 7 9 বিষয়টা কি এরকম? 9 6 8 10 ডিভাইডেড বাই 3, তিনটি সংখ্যার গাণিতিক গড় 7 যোগ 9 যোগ x ডিভাইডেড বাই 3। বিষয়টা এটা না, কনসেপ্ট তো এটা। তিনটি সংখ্যা গাণিতিক গড়, আর এই তিনটি সংখ্যার গাণিতিক গড়, আমাদের কাছে এক্স এর মান জানতে চাওয়া হচ্ছে, এবং আমাদের প্রশ্নের কনসেপ্ট তো এটা নাকি? কারো বুঝতে অসুবিধা হয়েছে? আমাদের প্রশ্নের কনসেপ্ট এইটা কিনা? জয় কর্মকার ভাই বা আপনারা যারা উপরে আছেন ওনারা ভালোভাবে বুঝেন আশা করি, আপনাদেরকে তো আমি আগে থেকে চিনি। আমি চাইবো যে নতুনরা রেসপন্স করবেন, এই কনসেপ্টটা কি আমরা বুঝতে পেরেছি কিনা। ওই যে বলেছে না 6 8 ও 10 এর গাণিতিক গড় 7 9 ও কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান? তাহলে কোন সংখ্যাটাকে মনে মনে এক্স ধরলাম। আচ্ছা, উভয় পক্ষ থেকে নিচে 3কে বাদ দিয়ে দিতে পারি না? তাহলে উপরে যোগ করলে কত হয়? 18। 18 আর 6 কত হয়? নিশ্চয় 24। আর 7 9 কত হয়? 7 9 যদি যোগ করি তাহলে 16 যোগ এক্স। তাহলে আপনারা মুখে মুখে এখন বলুন যে 16 সাথে কত যোগ করলে 24 হয়ে যায় মুখে মুখে, আর তার ডিটেলস করার জন্য 24 বিয়োগ 16।
তাহলে কত হয়? নিশ্চয় 8 হয়, তাই না? 8 হয়। আবার আমরা আরেকটা বিষয় দেখতেছি, 6 এ 10 এ 16, 7 এ 9 এ 16, তাহলে এখানে আর শর্ট আছে কত? 8। আসলে বুঝলে মুখে মুখে করা কোনো ব্যাপার না, না? কিন্তু কনসেপ্টটা বোঝা দরকার ছিল, এই জন্য ডিটেলস করলাম। কনসেপ্টটা আমাদের বোঝা দরকার ছিল, এই জন্য আমরা ডিটেলস করলাম। কিন্তু আমরা মুখে মুখে ওইটাকে সারাইতে পারতাম। আমি আবার প্রশ্নে ব্যাক করি, এটা সবাই লিখেছেন আশা করি। আবার প্রশ্নে ব্যাক করছি। প্রশ্নে দেখুন, প্রশ্নে এদিকে 6 8 10, এদিকে 7 9, তো ওইদিকে এদিকে 7 আর 9 যোগ করলে 16, ওদিকে 10 আর 6 যোগ করলে 16, তাহলে আর কাকে দরকার? নিশ্চয়ই ওইদিকে একটা 8 আছে, তাহলে এদিকেও একটা 8 কে দরকার, কারণ দুই পক্ষ সমান হবে, তো দুই পক্ষ সমান হতে হবে। তাহলে এদিকে একটা 8 হইলে কাজটা হয়ে যায়, তাই না? আমরা আশা করি সকলে বুঝতে পেরেছি। আমরা আশা করি সকলে বুঝতে পেরেছি। বুঝতে কোনো অসুবিধা হয়েছে আপনাদের? বলুন, নতুনরা আমাকে একটু রেসপন্স করবেন। নতুনরা, নতুন ভাইয়া আপুরা আপনারা যারা ছিলেন তারা আমাকে একটু রেসপন্স করবেন। আমি চাইবো অঙ্ক কম করব, কিন্তু প্রত্যেকটি ডিটেলস বুঝতে হবে, ভালোভাবে বুঝতে হবে, তখন এক সময় সবকিছু সহজ হয়ে যাবে। কিন্তু না বুঝে যদি অনেক কিছু করে দিই, জি স্যার বুঝেছি, বুঝেছি স্যার, ওকে। সবাই চা পানি খেয়েছেন? আমি একটু চা খাই। এখন দেখুন, আচ্ছা, তো এখন আপনাকে তো অনেক করে বলি এক কাপ চা খাওয়ার জন্য, কিন্তু আপনি তো খাইতে চান না। আল্লাহ। আর আপনাদের অনেককে না, আমাদের অনেককে সৃষ্টিকর্তা এমন করে সৃষ্টি করেছেন যে মানে শুধু ওনার ওই গুণ দিয়েই আমি ব্যক্তিগতভাবে মনে করি উনি সেলফ সাফিসিয়েন্ট। যদিও সৃষ্টিকর্তা কাউকে সেলফ সাফিসিয়েন্ট করে বানাননি। যেমন প্রিয়ঙ্কা মন্ডল, ওনার যে গানের গলা না, উনি যদি পৃথিবীতে আর কিছু না পান, আমার বিশ্বাস আর কি, আমার বিশ্বাস উনি সেলফ সাফিসিয়েন্ট। ওনার গানগুলো না, মানে মাদকতা আছে ওনার গানে। স্যার আপনার বাড়ি কি নোয়াখালী? সেটাই আবার নতুন করে জিজ্ঞাসা করছেন। আমি তো সব জায়গায় বলি আমি নোয়াখাইলা। আমি হচ্ছে নোয়াখাইলা। নোয়াখালী কবিরহাট উপজেলায় আমার বাড়ি, যদিও বাড়িতে একদম যাওয়া হয় না। স্যার গান শুনবো আজ প্রিয়াঙ্কাপুর, কিন্তু এই বিষয়ে রেস্ট্রিকশন রয়েছে, এই জন্য আমি ওই আবদার করতে পারি না। এখন আসুন, এবার দেখুন, তাহলে আমরা প্রথম অঙ্কটি, দ্বিতীয় অঙ্কটি, 4 নম্বর অঙ্কটি, 10টি সংখ্যার যোগফল 462, এদের প্রথম 4টির গড় 52, শেষের 5টির গড় 38, পঞ্চম সংখ্যাটি কত? সহজ অঙ্ক, আশা করি সকলে পারবেন। একটু চেষ্টা করুন, না পারলে তো আমি সহযোগিতা করব। আর আমি সবসময় একদম আগে থেকে আমি চাইতাম যে আমার স্টুডেন্টেরা করুক, আমি এমনি দেখে থাকি, ওরা যেখানে আটকাবে আমি সেখানে সহযোগিতা করব। মানে আমি চাই যে আপনারা সেলফ সাফিসিয়েন্ট হয়ে উঠুন, আপনারা হাঁটতে শিখুন, আপনারা নিজে করতে শিখুন। অনুপমা, উনি খুব সুন্দর করে করে দিয়েছে। অনুপমা আপুর এই যে করা অঙ্কটির দিকে একটু সকালে একটু নজর দিন। ওনার করাটা একেবারে সুন্দরভাবে এক্সপ্লেন করেছেন উনি। 52কে 4 দিয়ে গুণ করলাম, 4টি সংখ্যার সমষ্টি পেয়ে গেলাম। 38কে 5 দিয়ে গুণ করলাম, 5টি সংখ্যার সমষ্টি পেয়ে গেলাম। তো দুইটাকে যোগ করলাম, তাহলে মোট 9টি সংখ্যার সমষ্টি পেয়ে গেলাম। তো 10টি সংখ্যার সমষ্টি 462, সেখান থেকে যদি 9টি সংখ্যার সমষ্টি বাদ দিয়ে দিই, তাহলে যে সংখ্যাটি এখানে অনুপস্থিত তাকে নিশ্চয় পেয়ে যাব, সে হচ্ছে কত? 64। সে হচ্ছে 64। বুঝতে আশা করি কোনো সমস্যা হয় নাই। তারপরে হইলে আমাকে বলুন। একটু ব্ল্যাঙ্ক করে নিচ্ছি, তারপরে দুই একজনের বুঝতে অসুবিধা হতে পারে। খেয়াল করুন, আমাদেরকে বলা হলো প্রথম 4টি সংখ্যার সমষ্টি 52, মেবি এরকম বলেছে। তাহলে প্রথম 4টি সংখ্যার সমষ্টি কত? গড় 52, প্রথম 4টি সংখ্যার সমষ্টি হচ্ছে 52 গুণ 4। শেষ 5টি সংখ্যার সমষ্টি হচ্ছে গড় হচ্ছে 38, তাহলে শেষ 5টি সংখ্যার সমষ্টি কত? 38 গুণ 5, তাহলে মোট 9টি সংখ্যার সমষ্টি। মোট 9টি সংখ্যার সমষ্টি। তো 10টি সংখ্যার সমষ্টি কত ছিল? 462।
তা থেকে যদি 9টি সংখ্যার সমষ্টিকে বাদ দিয়ে দিই, তাহলে নিশ্চয় যে সংখ্যাটি বাদ সেটি আমাদের চলে আসবে, সেটি হচ্ছে 64। এই অঙ্কটিও ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। সকলে বুঝতে পেরেছেন আশা করি। এটি বুঝতে কারো অসুবিধা হয়েছে? ব্যতিক্রম আবিষ্টি। এখন দেখুন, বুঝতে কোনো অসুবিধা হয়েছে? সিরাজ ভাই, বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, ওকে। এবার আসুন তাহলে আমরা আবার পরের অঙ্কটাতে ফিরে যাই। সরি, 5 নাম্বার। এই 5 নাম্বার নিয়মে আমি বেশ কিছু অঙ্ক করাবো। 5 নাম্বারের নিয়মে, 5 নাম্বারটা, 5 নাম্বারের নিয়মটা আমরা একটু করে দেখি। এই নিয়মের বেশ কিছু অঙ্ক করতে হবে আমাদেরকে। মুছে দিই আগে এটা। শুনুন, 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত? 1 থেকে 49 পর্যন্ত। তাহলে আমরা একটা কাজ করব, শুনুন। 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলোকে যোগ করব। কারো কিছু বলার থাকলে পরে বলবেন, আগে আমারটা শুনুন। 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলোকে যোগ করব। যোগ করে আমরা দেখব 1 থেকে 49 পর্যন্ত মোট সংখ্যা কতটি, তা দিয়ে ভাগ করব, তাই না? এমনি নর্মাল কনসেপ্ট তো এটা, নর্মাল কনসেপ্ট হচ্ছে এটা। কিন্তু এই নিয়মের অঙ্কগুলোকে আমরা একটা শর্টকাট পদ্ধতিতে করব। শুনুন, 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলোর গড় পাবো প্রথম সংখ্যার শেষ সংখ্যাকে যোগ করে জাস্ট 2 দিয়ে ভাগ। তাহলে কত হয়? 50 ডিভাইডেড বাই 2, তার মানে কত হয়? 25। এই শর্টকাট নিয়মে আমরা করব। ডিটেলস করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আচ্ছা, এবার আপনারা বলুন, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর এভারেজ কত? মুহূর্তের মধ্যে উত্তর দিন, খাতা কলম ছাড়া। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর এভারেজ কত? সমষ্টি চাইনি, সমষ্টি চাইনি, সমষ্টি চাইনি। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর এভারেজ কত? এভারেজ, এভারেজ, এভারেজ 50.5। কেমনে কেমনে? শর্টকাট নিয়ম, 1 যোগ 100 ডিভাইডেড বাই কত? 2। কত? 50.5। আর আপনারা যদি 5050 কে 100 দিয়ে ভাগ করেন, রেজাল্ট এটা আসবে না? রেজাল্ট এটা আসবে তো? রেজাল্ট ঠিক আছে তো? ওকে, প্রমাণ হইল যে আমাদের নিয়ম ঠিক আছে না? এরকম আসলো। তাহলে আচ্ছা বলেন তো, এই নিয়মের অঙ্ক আমরা কখন এভাবে প্রথমটাকে আর শেষটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করব? যদি সেখানকার অঙ্কগুলো, মানে সেখানকার সংখ্যাগুলো যদি সিরিজের মধ্যে থাকে, অর্থাৎ একটি ক্রমিক থাকে, ক্রমিক, ধারাবাহিক থাকে, ধারাবাহিক। আন্দাজি আন্দাজি হইলে হবে না, ধারাবাহিক, ধারাবাহিক। লিখেছেন? এবার বলুন, 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলোর এভারেজ কত? 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলোর এভারেজ কত? 50। দারুন না? ওকে। এবার আপনারা বলুন, 0 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলোর এভারেজ কত? 0 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলোর এভারেজ কত? 0 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলোর এভারেজ কত? 0 যোগ 50 ডিভাইডেড বাই কত? 2। কত? 25। এই প্রশ্নটি বহুবার পরীক্ষায় এসেছে। এসেছে এই কারণে, কারণ ওরা জানে আপনারা অনেকে ভুল করবেন, যে 0 থেকে 50 যোগ করলাম, ভালো কথা, ভাগ করব কত দিয়ে? অনেকে এখানে আটকাই যাবে। ভাগ কিন্তু 2 দিয়েই করতে হবে আমাকে, কারণ 0 একটি সংখ্যা না, 0 একটি সংখ্যা না। তাহলে মোট সংখ্যা কতটি? 2 না? তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে না? ঠিক আছে না কথা? ওকে, তাহলে আমরা বুঝলাম। এইবার আপনারা আমাকে বলবেন, আমরা এখন যেটা লিখলাম, কতগুলো সংখ্যাগুলো যদি ধারাবাহিক হয়, তাহলে তাদের মিডল ম্যান হবে তাদের এভারেজ, তাদের মিডল ম্যান হবে তাদের এভারেজ। তাহলে আমি বলি 3, 6, 9, তারপরে বললাম 12, 15, এর এভারেজ কত? মুহূর্তের মধ্যে অ্যান্সার দেন, মুহূর্তের মধ্যে,
মুহূর্তের মধ্যে, দারুন দারুন। হ্যাঁ, মিডল ম্যান হবে তাদের এভারেজ, মিডল ম্যান হবে তাদের এভারেজ, তবে এখানেও ধারাবাহিক হতে হবে। তাহলে আপনারা বলুন 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর এভারেজ কত? 1 আর 20 যোগ করে 2 দিয়ে ভাগ। মিডল ম্যান দিয়ে করুন তো, মিডল ম্যান দিয়ে, মিডল ম্যান দিয়ে। আচ্ছা, 1 থেকে 21 পর্যন্ত দিয়ে 21 পর্যন্ত। তাহলে মিডল ম্যান কে বলেন তো? মিডল ম্যান কে? 11। 1 থেকে 21 পর্যন্ত হলে মিডল ম্যান কে? মিডল ম্যান 11 না? মিডল ম্যান কেমনে বের করব? এদিকে সমসংখ্যক, এই এদিকে সমসংখ্যক, এদিকে সমসংখ্যক, মিডল ম্যান না? অবশ্যই 1 থেকে 21 পর্যন্ত বললে মিডল ম্যান দিয়ে করা যুক্তিকতা নাই, কারণ ওটা কঠিন। তাহলে এখানে করব কিভাবে? এখানে করব আগের কনসেপ্ট দিয়ে, প্রথমটার শেষটায় যোগ করে 2 দিয়ে ভাগ। কিন্তু আপনারা যদি বলেন এটাকে যদি করতে চাই, এটাকে কিন্তু আগের কনসেপ্টে কঠিন। এখানে কোন কনসেপ্ট সহজ? মিডল ম্যান কনসেপ্ট সহজ। এখানে কোন কনসেপ্ট সহজ? মিডল ম্যান কনসেপ্ট সহজ। আর এখানে কোন কনসেপ্ট সহজ? এখানে প্রথমটা আর শেষটায় যোগ করে 2 দিয়ে ভাগ, যেখানে যেটা সহজ হয় আমাদের জন্য না। আচ্ছা, তাহলে এইবার আমরা এখানে আরেকটা অঙ্ক দেখাচ্ছি, মুছে দিলাম, মুছে দিলাম। এখানে আমি লিখতেছি 11, 13, 15, 17 সংখ্যাগুলোর এভারেজ কত? এখানে মিডলম্যান কনসেপ্ট প্রয়োগ করুন, মিডলম্যান কনসেপ্ট প্রয়োগ করুন, এখানে এখানে মিডলম্যান কনসেপ্ট প্রয়োগ করুন। ওকে, এখানে মিডলম্যান কনসেপ্ট প্রয়োগ করলে 17, আর এখানে আচ্ছা এখানে আমি 19 দিয়েছি, সাথে সাথে তো 19 আসে, 19 না দিয়ে আমি এখানে ধরুন 21, 23 দিই, 23। এখানে মিডলম্যান কনসেপ্ট প্রয়োগ করুন। এটা যদি আমরা করি তাহলে 17, এদিকে 3টি, এদিকে হলো 19, 21, 23, 3টি। এই এখানে মিডলম্যান কনসেপ্ট সহজ, কিন্তু কেন? এখানে 11 আর 23 যোগ করে 2 দিয়ে ভাগ করা একটু কঠিন হবে, তাই না? বরং এখানে মিডলম্যান কনসেপ্ট সহজ। শুধু আমি কনসেপ্ট রাখবো, এদিকে অর্ধেক, এদিকে অর্ধেক, তাহলে মিডল একে। এই তাহলে আমরা এই নিয়মগুলো প্রয়োগ করতে পারবো, এবং মেন্টাল এবিলিটির জন্য একটি গুরুত্বপূর্ণ নিয়ম, এখান থেকে প্রশ্ন আসে এই নিয়মে। তাহলে এটাকে একটু জিস্ট আনি। জিস্ট, জিস্ট হচ্ছে যদি ক্রমিক হয়, ধারাবাহিক ভাবে সংখ্যাগুলো লেখা আছে, তাহলে প্রথম সংখ্যার শেষ সংখ্যায় যোগ করে 2 দিয়ে ভাগ। আচ্ছা, কিন্তু আমি দেখতেছি সংখ্যাগুলো কাউন্টেবল, সংখ্যাগুলো কি কাউন্টেবল। যেমন ওই কিছুক্ষণ আগে এখানে একটা, এই যে এটা ধরুন আমি এখানে লিখলাম কত? 19, বললো এর এভারেজ কত? এখানে কাউন্টেবল। এখানে আর আমরা প্রথম সংখ্যার শেষ সংখ্যায় যোগ করে 2 দিয়ে ভাগ, এই কনসেপ্ট এখানে প্রয়োগ করব না, কারণ এখানে তো এভারেজ কত এটা আমার চোখের সামনে ভাসতেছে, এখানে আমার চোখের সামনে ভাসতেছে। কেমনে? মিডলম্যান কনসেপ্ট, ঠিক আছে না? আর যেখানে মিডলম্যান কোনটা এটা বের করতে আমার সময় লেগে যাচ্ছে, তাহলে আমি সেখানে মিডলম্যান কনসেপ্ট কেন প্রয়োগ করব? সেখানে আমি প্রথমটাকে আর শেষটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। তা আপনারা কেউ বলবেন স্যার এখানে কি প্রথমটাকে আর শেষটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে হবে না? হবে তো, কিন্তু এখানে তো সেটা দেরি হয়ে যাবে। এখানে মিডলম্যান কনসেপ্ট সহজ, কারণ অ্যান্সার দেখা যাচ্ছে, তো অ্যান্সার একদম দ্বীপের মতো করে সমুদ্রে ভাসছে। তাহলে আমি এখানে ওই কঠিন কনসেপ্টে যাওয়ার তো আমার দরকার নাই, ঠিক না? ওকে, আশা করি সকলে বুঝতে পেরেছেন। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর এভারেজ কত তা তো জানেন আপনারা, 50.5। এবার আপনারা লিখুন 1 থেকে 100 পর্যন্ত, প্রশ্ন লিখুন সকলে। 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় কত? 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় কত? পরীক্ষায় আসতে পারে, এটি এখন পর্যন্ত কোনো পরীক্ষায় আসেনি, সুতরাং আমার ধারণা এটি কোনো না কোনো একটা পরীক্ষা দিয়ে দিতে পারে প্রশ্নটি। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি কত আমরা জানি? 1060, তাই না?
তাকে কত দিয়ে ভাগ করব? নিশ্চয় 25 দিয়ে ভাগ করব। 25 দিয়ে ভাগ করলে কত হয়? এই অ্যান্সারটা মুখস্থ রাখুন। এটি কোনো, এই অ্যান্সারটা আপনাদেরকে আমি মুখস্থ করতে বলবো। মুখস্থ মুখস্থ 1 থেকে 100 পর্যন্ত সমষ্টি কত? 1060 না? এই মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি। আর 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। 25 দিয়ে 1060 কে ভাগ করলে যা আসে তা। অ্যান্সার লিখে দেন আমাকে, এখানে লিখেন অ্যান্সার কত হয়। ভাগ করেছেন নাকি অন্য কেউ করুক সেজন্য সবাই তাকিয়ে আছেন? এভারেজ কত? হ্যাঁ স্যার 25 দিয়ে কেন ভাগ হবে? কারণ 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। এই জন্যই আমরা এটা দিয়ে ভাগ করব। এই জন্য আমরা এটা দিয়ে ভাগ করব। এই জন্যই আমরা এটা দিয়ে ভাগ করব। লিখেছেন? লিখেছেন? কত? 42.4। অ্যান্সার ঠিক আছে কিনা সবাই একটু দেখেন। 42.4, ম্যাক্সিমামে 42.4 লিখেছেন, তাহলে 42.4 হবে। কারণ ম্যাক্সিমাম লোক কখনো ভুলের মধ্যে থাকতে পারে না। এটা কিন্তু এটি সাইকোলজিক্যাল কনসেপ্ট, ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এটা হয়। মেবি একটি হাদিস আছে, আমার উম্মতগণ কোনো ভুল বিষয়ে কখনো একমত হবে না। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম গুরুত্বপূর্ণ হাদিস। আর এমনি সাইকোলজিক্যাল কনসেপ্ট, এটা বেশিরভাগ লোক ভুলের মধ্যে থাকবে না, কম লোক থাকবে ভুলের মধ্যে। এটা আমি বুঝিনি। ও আচ্ছা, কেন বুঝেননি? জয় কর্মকার ভাই খেয়াল করুন, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি হচ্ছে 1060। আর 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার সমষ্টি হচ্ছে 1060। আর 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। তাহলে আমরা কি করব? আমরা ভাগ করব, তাই না? 1060 কে আমরা 25 দিয়ে ভাগ করব। এবার বুঝেছেন ভাইয়া? ওকে, অসুবিধা নাই, বুঝতে প্রবলেম হতেই পারে, এটা কোনো ব্যাপার না। পাঠাইছো পাঠাইছো? কত দিতেছো? কত দিতেছো? কত কত টাকা দিতেছো? কত টাকা? কত টাকা দিতেছো? কত টাকা? চলবে চলবে চলবে, দিয়ে দাও দিয়ে দাও, এক্ষুনি দিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলবে চলবে। এখন শুনেন, তাহলে আমরা দেখলাম এই প্রশ্নটি। আচ্ছা শুনুন, এবার আমরা বলি 1 থেকে 100 পর্যন্ত জোট সংখ্যাগুলোর সমষ্টি কত? জোট সংখ্যাগুলো 1 থেকে 100 পর্যন্ত জোট সংখ্যাগুলোর এভারেজ কত? মুহূর্তের মধ্যে অ্যান্সার করুন, মুহূর্তের মধ্যে অ্যান্সার করুন। 1 থেকে 100 পর্যন্ত জোট সংখ্যাগুলোর এভারেজ কত? প্রথম জোট সংখ্যা 2, শেষ জোট সংখ্যা কত? 100। তো 100 আর 102 এ যোগ করে 2 দিয়ে ভাগ করলে তো হয়ে যায়। 102 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 51 না হয়? 102 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 51 হয়। সকলে বুঝতে পেরেছি? প্রশ্ন লিখুন, 1 থেকে 100 পর্যন্ত জোট সংখ্যাগুলোর এভারেজ কত? 1 থেকে 100 পর্যন্ত জোট সংখ্যাগুলোর এভারেজ কত? প্রশ্ন লিখুন, প্রশ্ন, অ্যান্সার পরে করিয়েন। 1 থেকে 100 পর্যন্ত জোট সংখ্যাগুলোর এভারেজ কত? প্রশ্ন লিখুন। লিখেছেন? প্রশ্ন লিখেছেন? 1 থেকে 100 পর্যন্ত জোট সংখ্যাগুলোর এভারেজ কত? প্রশ্ন লিখেছেন? প্রশ্ন। তাহলে কেমনে বের করবে অ্যান্সার? 2 যোগ 100 ডিভাইডেড বাই 2, শেষ। আচ্ছা, এবার লিখুন 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর এভারেজ কত? আগে প্রশ্ন লিখুন, 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর এভারেজ কত? বিজোড় সংখ্যাগুলোর এভারেজ, বিজোড় সংখ্যাগুলোর এভারেজ। 1 যোগ 99 ডিভাইডেড বাই 2 মানে 50। 1 যোগ 99 ডিভাইডেড বাই 2 মানে কত? 50 না? বুঝতে কারো অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হলে আমাকে জানান, বুঝতে কারো অসুবিধা হলে আমাকে বলুন, বুঝতে কারো অসুবিধা হলে আমাকে বলুন। এবার লিখুন সর্বশেষ প্রশ্ন এই সংক্রান্ত, জোট সংখ্যা 2টা কেন? ও, জোড় সংখ্যা 2টা না, 2 আর 100। আমরা বলেছি না, যদি ক্রমিক হয় তাহলে প্রথমটাই আর শেষটাই যোগ করে জাস্ট 2 দিয়ে ভাগ।
কিন্তু মৌলিক সংখ্যারা ক্রমিক না, তো এই জন্য মৌলিক সংখ্যাদের ওইভাবে করলে হবে না। মৌলিক সংখ্যা 2, 3, 5, 7, 11, 13 এরা ক্রমিক না। এদের প্রথমটাই আর শেষটায় যোগ করে 2 দিয়ে ভাগ করলে হবে না। এদের টোটাল সমষ্টিকে মোট সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। আমরা বলেছি ওই কনসেপ্টটি প্রয়োগ করতে হলে সেগুলো ক্রমিক হতে হবে। কেমন হতে হবে? ক্রমিক হতে হবে, তাই না? বুঝতে পেরেছেন আশা করি। বুঝতে পেরেছেন আশা করি। এবার আসুন সর্বশেষ প্রশ্ন এই সংক্রান্ত। 1 থেকে 100 পর্যন্ত 1 থেকে 100 পর্যন্ত যৌগিক সংখ্যাগুলোর এভারেজ কত? 1 থেকে 100 পর্যন্ত যৌগিক সংখ্যাগুলোর এভারেজ কত? আগে প্রশ্ন লিখুন। 1 থেকে 100 পর্যন্ত যৌগিক সংখ্যাগুলোর এভারেজ কত? 1 থেকে 100 পর্যন্ত যৌগিক সংখ্যাগুলোর এভারেজ কত? আগে প্রশ্ন লিখুন। এটাও কিন্তু ক্রমিক না, সুতরাং এটাও প্রথমটায় আর শেষটায় যোগ করি 2 দিয়ে ভাগ করলে হবে না। এখানে টোটাল সমষ্টি বের করতে হবে। 1 থেকে 100 পর্যন্ত টোটাল সমষ্টি হচ্ছে 50 50। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার সমষ্টি হচ্ছে 1060। তাহলে যৌগিক সংখ্যার সমষ্টি কত? 9 9 3। এটা না, এখান থেকে 1ও বাদ দিতে হবে। তাহলে 39 39 39 89। 1 কেন বাদ দিব? 1 মৌলিকও না যৌগিকও না। 100 দিয়ে ভাগ মাইনাস করি, 100 দিয়ে ভাগ করব না তো ভাইয়া, 100 দিয়ে ভাগ করব না। কি লিখছে ভাইয়ে? সবিক সাহাক মাইনাস করি দেন 100 দিয়ে ভাগ। আপনার কথা আমি বুঝি নাই। আচ্ছা যাকে দিকে খেয়াল করুন স্যার, আবার খেয়াল করুন। আমি প্রশ্ন বলেছি 1 থেকে 100 পর্যন্ত যৌগিক সংখ্যাগুলোর সমষ্টি কত, এভারেজ কত। তো আগে আমাকে 1 থেকে 100 পর্যন্ত যৌগিক সংখ্যাগুলোর সমষ্টি না বের করতে হবে? সমষ্টি বের করতে হবে না? তো 1 থেকে 100 পর্যন্ত মোট সংখ্যাগুলোর সমষ্টি 50 50। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি হচ্ছে 1060। তো এটা থেকে যদি এটাকে বাদ দিই তাহলে এটা কি পেলাম? এটা হলো 1 থেকে 100 পর্যন্ত মৌলিক নয় এমন সংখ্যাগুলোর সমষ্টি, কিন্তু আমাকে তো বলা হচ্ছে যৌগিক সংখ্যাগুলোর সমষ্টি। তাহলে এখান থেকে 1ও বাদ যাবে। 1 বাদ গেলে এটা যেটা আসছে এটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত যৌগিক সংখ্যাগুলোর সমষ্টি কত? 39 89। এবার 39 89 কে আমরা কত দিয়ে ভাগ করব? 39 89 কে কত দিয়ে ভাগ করব? ভাগ করব হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? 25টি। কিন্তু 1 কেও বাদ দিতে হবে, 1 মৌলিক না যৌগিক না। তাহলে টোটাল বাদ দিব 26। 74 দিয়ে ভাগ করব। করুন। এটার অ্যান্সার মুখস্থ রাখবেন। 1 হবে না। কেন 1 হবে না? 1 মৌলিক না যৌগিক না, এই জন্য 1 কেও বাদ দিয়ে দিতে হবে। 74 দিয়ে ভাগ করো। 74 দিয়ে ভাগ করলে কত হয়? 53.9। দুইজন যেহেতু অ্যান্সার করেছেন রাইট। 50। এই দুটি অ্যান্সার মুখস্থ রাখবেন, কারণ পরীক্ষার হলে করে আমরা পারবো না। তাহলে একটা মুখস্থ 53। একটা কত লিখেছিলেন আপনারা? 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি কত লিখেছেন? এক ও 74 কেন হলো? খেয়াল করুন এই 74 কেন হলো শুনুন। 74 হলো, 74 কথা পরে আসতেছি। তাহলে দুইটা কথা মুখস্থ করুন, সকালে খাতা লিখুন। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর এভারেজ 42.4। 42.4। 74 কেন হলো পরে বলতেছি আমি। আর 1 থেকে 100 পর্যন্ত যৌগিক সংখ্যাগুলোর সমষ্টি এভারেজ হলো 53.2। এই দুটি অ্যান্সার আপনারা মুখস্থ করবেন। এটা পরীক্ষার হলে করে, আমরা কিন্তু করে বের করেছি, এমনি মুখস্থ করি নাই। আমরা এখানে করেছি, করে মুখস্থ করছি। শুধু মুখস্থ যদি করাইতাম আপনারা অনেকে বোর্ডকে যেতেন, এখন বোর্ডকে যাওয়ার কোনো কারণ নাই। ওকে, এবার আসুন 74 কেন হলো? 1 থেকে 100 পর্যন্ত টোটাল সংখ্যা কতটি? 100টি। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? 25টি। তাহলে 100টি থেকে 25টি বাদ গেলে আর থাকে 75টি। কিন্তু 1 তো মৌলিক না যৌগিক না,
তাহলে এককেও বাদ দিতে হবে, তাহলে আর কতটা থাকে? আর থাকে ৭৪টি। এই জন্য ৭৪ দিয়ে ভাগ করেছি। এই জন্য তাহলে ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২৫টি, ১ থেকে ১০০ পর্যন্ত যৌগিক সংখ্যা ৭৪টি। ৭৫টি না, কিন্তু ৭৪টি। কারণ এক মৌলিকও না, যৌগিকও না। সে মৌলিকের ঘরেও পড়বে না, যৌগিকের ঘরেও পড়বে না। বুঝতে পেরেছি রিমা, সোনিয়া? আমরা কি, আপনারা কি আমার অ্যান্সার বুঝতে পেরেছেন? ইয়েস অর নো? জি স্যার। রিমা বুঝতে পেরেছেন? রিমা বুঝতে পেরেছেন? সোনিয়া বুঝতে পেরেছে? রিমা বুঝতে পেরেছেন কিনা? ইয়েস স্যার, জি স্যার। ওকে, আমাদের এই কনসেপ্টের অঙ্ক এখানে শেষ। এবার আমরা পরের স্লাইডে চলে যাই। শুনুন, এটি আমরা একটু করে দেখি। ১০০ জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর ৭০, এদের মধ্যে ৬০ জন ছাত্রীর গড় নম্বর ৭৫ হলে ছাত্রদের গড় নম্বর কত? এটি আপনারা করতে পারবেন, করুন সকলে, সকলে করুন, আশা করি বুঝবেন। না বুঝলে তো আমি করে দিব, অসুবিধা নাই। এটা আমরা দেখি। দেখুন, বিসিএস অনেক প্রশ্ন এসেছে, আসলে এগুলো মেন্টাল এবিলিটি অংশে এসেছে। তো আমাদের তো পাস করা দরকার, কি মেন্টাল এবিলিটি না ম্যাথ, এটা আমাদের দেখার দরকার নাই। আমাদের দরকার হচ্ছে আমরা পাস করা, তাই না? ওকে, এখন এখানে খেয়াল করুন, ১০০ জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নাম্বার ৭০, তাহলে আপনারা বলুন ১০০ জন শিক্ষার্থীর পরিসংখ্যানে মোট নাম্বার কত? নিশ্চয় ৭০০০। নিশ্চয় কত? ৭০০০। ৬০ জন ছাত্রীর গড় নম্বর ৭৫, তাহলে ৬০ জন ছাত্রীর মোট নাম্বার কত? ৬০ গুণ ৭৫, তাহলে ছাত্র কতজন? ছাত্র নিশ্চয় ৪০ জন। তাহলে ছাত্রদের মোট নাম্বার কত? ৭০০০ থেকে যদি ৬০ গুণ ৭৫-এ যা হয় তা বাদ দিয়ে দিই, সেটা হবে ছাত্রদের মোট নাম্বার। আর তাকে যদি ৪০ দিয়ে ভাগ করে দিই, তাহলে ছাত্রদের গড় নাম্বার চলে আসবে। আমি একটু ব্ল্যাঙ্ক করে নিচ্ছি। ৬০ গুণ ৭৫, বিষয়টা হচ্ছে এটা না ভাইয়া, ১০০ গুণ ৭০ বিয়োগ ৬০ গুণ ৭৫, ৭৫, হ্যাঁ, যা হবে এটা টোটাল নাম্বার, এটা হলো ছাত্রীদের নাম্বার। তাহলে একটা থেকে একটাকে বিয়োগ গেলে ছাত্রদের নাম্বার বের হয়ে যাবে। তো ছাত্র কতজন? ছাত্র ৪০ জন, ৪০ দিয়ে ভাগ করলে শেষ না? বিষয়টা এটা। ওই আগের ফর্মুলা, আগের ফর্মুলাতে অবশ্যই যোগ ছিল, এখানে বিয়োগ আর কি। আগের ফর্মুলাটা, আগের ফর্মুলাটা না? ওকে, বুঝতে কোনো অসুবিধা হয়েছে? দেখুন, অ্যান্সার করুন, এটার অ্যান্সার কত হয়? অ্যান্সার করুন, অ্যান্সার বের করুন। কাকলি অ্যান্সার আবার একটু স্যার। এখন এটা খেয়াল করুন, ১০০ জন শিক্ষার্থীর মোট নাম্বার বলে, এভারেজ নাম্বার বলেছে ৭০, তাহলে ১০০ জন শিক্ষার্থীর মোট নাম্বার কত? ১০০ গুণ ৭০। ৬০ জন ছাত্রীর এভারেজ নাম্বার বলেছে ৭৫, তাহলে ৬০ জন ছাত্রীর মোট নাম্বার কত? ৬০ গুণ ৭৫। দেখুন, এই অঙ্কটি কিন্তু সাম্প্রদায়িকতার দোষে দুষ্ট। কেন? এই অঙ্কটিতে কিন্তু মেয়েদেরকে হাইলাইট করা হয়েছে না, আমাদের আমাদের ইগোতে লাগে নাই, মাহফুজ মাদ্রাজি ভাই ইগোতে লাগে নাই। মেয়েরা নাকি সবাই ৭৫ করে পেয়েছে, তো ছেলেরা কি করছে? ছেলেদেরকে ছোট করলো না অঙ্কটাতে। আচ্ছা, যাই হোক, দুষ্টামি করলাম আর কি, দুষ্টামি করলাম। এখন খেয়াল করুন, তাহলে দেখুন ১০০ জন শিক্ষার্থীর মোট নাম্বার, ৬০ জন ছাত্রীর মোট নাম্বার, তাহলে ৬০ জন ছাত্রীর মোট নাম্বারকে ১০০ জন শিক্ষার্থীর মোট নাম্বার থেকে যদি বিয়োগ দিই, তাহলে ছাত্রদের নাম্বার চলে আসতেছে না? তো ছাত্র কতজন? ৪০ জন না? ছাত্রী ছাত্রী যদি ৬০ জন হয়, ছাত্র কতজন? ৪০ জন না? যেহেতু মোট শিক্ষার্থী ১০০ জন, তাহলে ছাত্রদের মোট নাম্বারকে যদি আমি ছাত্রদের মোট সংখ্যা দিয়ে ভাগ করে দিই, তাহলে নিশ্চয় ছাত্রদের নাম্বারের এভারেজ। ছাত্ররা কম করি করি পাইছে, কত করি? ৬২.৫ করে পেয়েছে, আমাদেরকে ছোট করা হইলো না? এখন দেখুন, এই তো এখন এটা খেয়াল করুন, আমরা ছাত্র জীবনে, আমার ছাত্র জীবনে আমরা একটা ছাত্রদের মধ্যে ইয়ে করতাম যে কোনো মেয়ে যাতে আমাদের সাথে বেশি নাম্বার পেতে না পারে, এটা আমরা চেষ্টা করতাম, ক্লাসে দিতামও না, মানে যেই করে হোক কোনোভাবে মেয়েদেরকে আমাদের সাথে বেশি নাম্বার পেতে দিতাম না। এই তো যাই হোক, এখন দেখুন হয়েছে, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন আশা করি। তাহলে আবার পরের অঙ্কটাতে আমরা আসি। দেখুন, ৩ সদস্যের একটি বিতর্ক দলের
সদস্যদের গড় বয়স 24, যদি কোনো সদস্যেরই বয়স 21 বছরের নিচে না হয় তবে তাদের কোনো একজনের বয়স সর্বোচ্চ কত হতে পারে? এই অঙ্কটি আসলে এই অঙ্কটি একটি ধাঁধা। এই অঙ্কটি এই অঙ্কটি আমি অনেক জায়গায় অঙ্ক করতে পেলাম, ছাত্ররা আমাকে প্রায় বলতো স্যার একটা অঙ্কতে প্রবলেম আছে, কি বলেছে এই অঙ্কটা। তো দেখতাম আসলে এই অঙ্কটি একটা ধাঁধার মতো এবং খুব মজাদার অঙ্ক, খুব মজা আছে এই অঙ্কটাতে। এখন শুনুন, তিনজন এর গড় বয়স হচ্ছে 24, তাই না? 24, তাহলে 3 24 কত? 72, টোটাল হচ্ছে কত? 72। আর যদি কোনো সদস্যের বয়সে 21 বছরের নিচে না হয় তবে তাদের কোনো একজনের বয়স সর্বোচ্চ কত হতে পারে? এই অঙ্কটি দেখি একটু নিজেরা সলভ করুন, যদি না হয় আমি সলভ করব। খুব মজার অঙ্ক এই অঙ্কটা, কিন্তু ধাঁধার মতো অঙ্ক, ধাঁধার মতো অঙ্কটা দেখুন, করার চেষ্টা করুন। এরপরে তো আমি সলভ করছি, ব্ল্যাঙ্ক করে নিলাম। খেয়াল করুন, 24, তাহলে শুনুন, একজন 24, আরেকজনও 24, আরেকজনও 24। এবার আমাকে বলেছে এ তিনজনের কারোর বয়সে 21 বছরের নিচে না, তাহলে একজনের সর্বোচ্চ বয়স কত হতে পারে? তো খেয়াল করুন, আপনাদের ফ্যামিলিতে আপনারা তিনজন আছেন আর কি। তো তিনজনের মধ্যে একজন একটু ক্ষমতাধর, সে বাকিদের সবটা টেনে নিয়ে গেল সব, কিন্তু বাকিদেরকে 21-এর নিচে দেয়া যাবে না, তাহলে নিশ্চয় বাকিরা অ্যাটলিস্ট 21-21 হবে, কারণ 21-এর নিচে তো যেতে পারবে না। তো আরেকজন সর্বোচ্চটা কতটুকু নিতে পারবে, যেটাই নেক না কেন ওদেরকে 21-এর নিচে দেয়া যাবে না, তাহলে তাদের অবস্থানটা হবে সর্বনিম্নটা। তো বাকি কত? 3 24 72, আর 21-এ যোগ করলে কত হয়? বাকি কত থাকে? এখান থেকে স্যার কোশ্চেনটা আবার দেখান। হ্যাঁ, কোশ্চেনটা আবার দেখাচ্ছি, অঙ্কটা সলভ কোশ্চেনে আবার যাব। তাহলে খেয়াল করুন, এখান থেকে পেল কত? এখান থেকে পেল 3, এখান থেকে পেল 3, 3 এ 3 এ 6, 6-এর সাথে 24 যোগ করলে নিশ্চয় সে সর্বোচ্চ 30। আবার 30-এর উপরে কেউ যেতে পারবে না, কারণ 30-এর উপরে কেউ যেতে হইলে এদিকে কিন্তু শর্ট পড়ে যাবে, এদিকে 21-এর নিচে যাওয়া যাবে না, তাহলে কেউ একজনকে 30-এর উপরেও যেতে পারবে না। আবার কেউ যদি বলেন 29টা হইতে পারে, তো আমাদের তো সর্বোচ্চ চাওয়া হয়েছে, 29টা সর্বোচ্চ না, সর্বোচ্চটা জানতে চাওয়া হচ্ছে, তাই না? অঙ্কটা আমরা একটু আবার দেখাই। 3 সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স 24 বছর, যদি কোনো সদস্যের এই বয়স 21 বছরের নিচে না হয় তবে তাদের কোনো একজনের বয়স সর্বোচ্চ কত হতে পারে? স্যার বুঝি নাই। এখন দেখুন, আমরা কি বলেছি, আগে প্রশ্নটা একটু দেখুন, আমি আবার স্লাইড ব্ল্যাঙ্ক করে নিচ্ছি। প্রশ্নটা তুলেছেন ডক্টর স্মৃতি, প্রশ্নটা তুলেছেন। এখন আসুন, এবার আমি স্লাইড ব্ল্যাঙ্ক করে নিলাম। বিষয়টা এখানে খেয়াল করুন, তিনজনের গড় বয়স হচ্ছে 24, তো আমরা ধরে নিলাম তিনজনের বয়স সমান, 24 24 24, তিনজনের টোটাল বয়স। এবার আসুন, বলেছে কেউই 21 বছরের নিচে হতে পারবে না, তাহলে একজনের সর্বোচ্চ বয়স কত হতে পারে? তো যদি একজনের সর্বোচ্চ বয়স বের করতে চান, বাকি যে দুইজন আছে তাদেরকে তো অন্তত সর্বনিম্নটা দিতে হবে আপনাকে, তার সাথে তো কম দিতে পারবেন না। তো বাকি দুইজনকে সর্বনিম্নটা দিলাম। বাকি দুইজনকে কি দিলাম? প্রথম সপ্তাহে তিনজনের মোট বয়স 72, দ্বিতীয় সপ্তাহে দুইজনের মোট বয়স 42, একজনের বয়স 30। ওইভাবে হয়, আমি এভাবে বুঝানোটাকে সহজ মনে করি আর কি। তাহলে তিনজনের বয়স, দুইজনের বয়স 21 21 দিলেন, তাহলে আরেকজনের বয়স সর্বোচ্চ কত? আরেকজনেরটা সর্বোচ্চ পেয়ে যাব। তাহলে এখান থেকে কত বাড়তি পেলাম? 3, এখান থেকে বাড়তি পেলাম 3, তাহলে 24 আর 3 এ কত? 30। এই আবার সৌভিক সাহা যেভাবে লিখেছেন ওনারটাকেও একটু খেয়াল করতে পারেন। প্রথম সপ্তাহে তিনজনের মোট বয়স 72, 3 24 72, দ্বিতীয় সপ্তাহে দুইজনের মোট বয়স 42। কেন 42? কারণ দুইজনকে আমি সর্বনিম্নটা দিলাম, তাহলে 21 যোগ 21 42, তো 72 থেকে 42 বাদ দিলেই তো আরেকজনের বয়সটা বের হয়ে গেল। বুঝতে পেরেছি ডক্টর সাহেব? সরি, টাইপিং এরর, কোনো সমস্যা নাই।
ডক্টর সাহেব আমরা বুঝতে পেরেছি? বুঝতে কোনো অসুবিধা হয়েছে? ওকে, আমাকে একটু সহযোগিতা করুন যাতে আমি সামনের দিকে দ্রুত স্মুথলি দৌড়াইতে পারি। বুঝতে অসুবিধা হয় নাই তো? ওকে, এখন আসুন আমরা আবার স্লাইডে ফিরে গেলাম। স্লাইডের সর্বশেষ অঙ্কটা দেখুন, পিতা মাতা ও পুত্রের, এই যে এখন যে অঙ্কটা এখন আমরা করব এটিও ইম্পর্টেন্ট অঙ্ক। এটি 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 অনেক পরীক্ষায় আসে। কি অঙ্কটি? অঙ্কটি হচ্ছে পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 37, আবার পিতা ও পুত্রের বয়সের গড় 35, মাতার বয়স কত? সহজ 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 না? অ্যান্সার বের করুন সকালে, না পারলে আমাকে বলুন আমি করব। না পারলে আমাকে বলুন আমি করব। 41, 41, 41 লিখেছেন? বুঝতে পেরেছেন? এর তিনজনের বয়সের গড় 37, তাহলে তিনজনের টোটাল বয়স কত? 37 গুণ 3। দুইজনের বয়সের গড় 35, তাহলে দুইজনের বয়সের সমষ্টি কত? 35 গুণ 2, 37 গুণ 3 বিয়োগ 35 গুণ 2, শেষ। 37 গুণ 3 বিয়োগ মিশেল রহমান, ওনারটা সকলে ফলো করুন। মিশেল, মিশেল ওবামা, মিশেল ওবামাকে একটু ফলো করুন সকলে। মিশেল ওবামা, বুঝতে পেরেছেন সকলে? বুঝতে কোনো অসুবিধা হয়েছে? ডক্টর স্মৃতি, বুঝতে কোনো অসুবিধা হয়েছে? সকলে রেসপন্স করুন, দ্রুত রেসপন্স করবেন। ডক্টর স্মৃতি কই? হ্যাঁ, জি স্যার, জি স্যার, জি স্যার। ওকে, আর কোনো সমস্যা নাই। ওকে, এবার আসুন আমরা পরের স্লাইডে চলে যাই। স্টেপ 3, স্টেপ 3 শুনুন, আমরা সবচেয়ে বেশি মনোযোগ দিব স্টেপ 3 তে, কারণ স্টেপ 3 যে অঙ্কগুলো আমি এখানে নিয়ে আসছি, এবারে চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে এগুলো। অবশ্য কোনোটাই ইম্পর্টেন্টের বাইরে না, তবে এগুলোই, অর্থাৎ গড় দূরত্ব। বাকিগুলো আপনারা সকলে বুঝবেন, গড় দূরত্বের অঙ্কগুলো আমি একটু ডিটেলস বুঝাবো, কারণ এগুলো একটু বুঝতে হবে। গড় দূরত্বের অঙ্কগুলো আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। খেয়াল করুন, 1 নাম্বার, এক ব্যক্তি সাঁতার কেটে স্রোতের প্রতিকূলে। আচ্ছা শুনুন, স্লাইডটিকে একটু ব্ল্যাঙ্ক করে নি। ব্ল্যাঙ্ক করার পর আপনারা আমার সাথে আগে একটা বিষয় বুঝুন। বেগ ইকুয়ালস টু দূরত্ব ডিভাইডেড বাই সময়। মানে এখান থেকে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব সাপোজ 191 কিলোমিটার। একসময় আমি জানতাম, স্টুডেন্টদেরকে মুখস্থ করাইতাম, কিন্তু এখন মেবি 191 না, আরো বেশি, মেবি 191 কিলোমিটার। তো ধরুন আমরা আমাদের সুবিধার্থে ধরি 252 কিলোমিটার। অনেক অনেক ধন্যবাদ। এগুলো একটু মুখস্থ রাখবেন, এগুলো কিন্তু অনেক সময় বিসিএস প্রিলিতেও আসে। আমি বলি, আমি যে বছর বিসিএস প্রথম প্রিলি দিয়েছিলাম, ওই বছর পরীক্ষায় প্রশ্ন এসেছে যে যমুনা সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে। তা আমি লিখে দিয়েছিলাম টাঙ্গাইল ভার্সাস বগুড়া। আমি লিখেছিলাম, কারণ আমি ওইদিকে যাই নাই কোনোদিন তখন। তো আমি জানতাম না যে টাঙ্গাইল আর সিরাজগঞ্জ এটা। তো দেখুন এই প্রশ্নটা কিন্তু পরীক্ষা এসেছে। তো তার মানে অবাক হওয়ার কিছু থাকবে না, ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব কত সড়ক পথে বা বিমান পথে। তিনটাই শিখবেন, দুইটা শিখলে চলে, সড়ক পথ আর আরেকটা হচ্ছে বিমান পথ, এই দুইটা শিখলে চলে। তো বিশেষ করে ঢাকা থেকে চট্টগ্রাম, ঢাকা থেকে রাজশাহী, ঢাকা থেকে খুলনা, ঢাকা থেকে বরিশাল বিভাগীয় সদরগুলো, এগুলো একটু শিখে রাখিয়েন। শুনেন, বিসিএস পরীক্ষায় প্রশ্ন এসেছে ঢাকা থেকে নোয়াখালী গামী ট্রেনটির নাম কি? উপকূল না? প্রশ্ন এসেছে। দেখুন এগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, অর্থাৎ এগুলো কমন সেন্সের, এগুলাই মেন্টাল এবিলিটি, এগুলো মেন্টাল এবিলিটি। স্যার কোন ক্যাডারে আছেন? আমি আসলে 3বার ভাইবা দিয়েছিলাম। ওই যে একটা অ্যান্টিবায়োটিক তখন আমার মনে ছিল না, লেগে থাকা, লেগে থাকা, যেটা আমি এখন আপনাদেরকে বলি। ফুড খাওয়া লোক তো, এই জন্য আপনাদেরকে বলি
যে লেগে থাকুন, কারণ আমি ভুক্তভোগী তো সেটার। লেগে থাকলে পরের বার আমার হয়ে যেত। 3 বার ভাইবা দিলাম, অবশ্যই আমার কিছু প্রবলেম ছিল, তিনবারে আমার ফার্স্ট চয়েস ছিল ফরেন অ্যাফেয়ার্স। আমার ক্যাডার না পাওয়ার পিছনে আমি মনে করছি আর কি বর্তমানে এটি আমার একটা প্রবলেম ছিল। আমি ইংরেজিতে এমনি ভালো ছিলাম না, কিন্তু আমি অলওয়েজ 3বারে, কেউ যদি আমাকে তখন একবার বুদ্ধি দিত যে তুমি ফরেন অ্যাফেয়ার্সটা বাদ দিয়ে অ্যাডমিন দাও, তোমার হয়ে যাবে। আসলে ওই, আমি তখন কাউকে কিছু মনেই করতাম না, আমি মনে করতাম আমি যা জানি আমার চাইতে বেশি কিছু আর কেউ জানে না, এটা আমি মনে করতাম। কেউ কিছু বললেও শুনতাম না আমি। তো সেই জন্য আমার হয়নি, বা লেগে থাকলে হয়তো আর একবার দিলে আমার হয়ে যেত। তারপরে আমার জীবনে বেশ কিছু অঘটন ঘটেছে, যে কারণে আমি আর লেগে থাকতে পারিনি। আমার সার্টিফিকেট গুলো চুরি হয়েছে 3বার। আমি ঘুরে যখন দাঁড়াই তখন সার্টিফিকেট নাই, যখন আবার ঘুরে দাঁড়াই তখন আমার সার্টিফিকেট নাই, যখন ঘুরে দাঁড়াই তখন আমার সার্টিফিকেট দেখি নাই। এরকম 3বার হয়েছে ঠিক। এবং 3বার হয়েছে ঠিক কোনো না কোনো পরীক্ষার ভাইবা দিয়ে দিতে যাওয়ার আগে। ইসলামী ব্যাংকে ভাইবা দিতে যাব, তার আগে আমার সার্টিফিকেট গুলো দেখি নাই। সাব ইন্সপেক্টরে ভাইবা দিতে যাব, দেখি যে আমার এর আগে আমার সার্টিফিকেট গুলো নাই। এভাবে 3বার হয়েছে। যাই হোক, এ সকল কারণে আমি আপনাদের মতো ক্যাডার হতে পারি নাই আর কি, বিভিন্ন কারণে প্রবলেম ছিল অনেক। কেন হয়েছে তা আমি জানি না। একবার আমার সার্টিফিকেট কে নিয়েছে সেটা আমি জানি, পরের 2বার কারা নিয়েছে ওটা আমি জানতাম না। এখন আমার কাছে যেগুলো আছে, এরপরে আমি মানসিক ভাবে ভেঙে পড়ি, যে আমার মনে হচ্ছিল আমার দ্বারা মনে হয় কিছুই হবে না, কারণ আমার এত বাধা কেন আসে। আমার ভেঙে পড়ি, আর ক্যারিয়ার হইলো না আমার। এখন আচ্ছা, এগুলো পার্সোনাল কথাগুলো আমি নাই বলি, কারণ আমাদের সময় কম তো। হ্যাঁ, তো এখন এদিকে খেয়াল করুন তাহলে। বেগ ইকুয়ালস টু, ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব কত? সাপোজ যা ঢাকা থেকে চট্টগ্রাম যেতে 5 ঘন্টা সময় লাগে, সাপোজ আমি ধরলাম ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব হচ্ছে 500 কিলোমিটার, আর ঢাকা থেকে চট্টগ্রাম যেতে সময় লাগে হচ্ছে 5 ঘন্টা, সাপোজ সাপোজ। তাহলে ঢাকা থেকে চট্টগ্রামে আমি যে বেগে গিয়েছিলাম তার বেগ কত? দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে বেগ পাওয়া যাবে কত? কত হয়? 100 কিলোমিটার পার আওয়ার। 100 কিলোমিটার পার আওয়ার মানে কি? এই আমি এখন এখানে যেটা লিখতেছি এটি আমি ঐকিক নিয়মের ডিটেলস, যদি আমি ঐকিক নিয়মের ক্লাস করাই সেখানে আমি এটি ডিটেলস সেখানে এক্সপ্লেইন করব এই কনসেপ্টটা। এখন এখানে শুধু যতটুকু জানা দরকার আমরা ততটুকুই এখানে জানবো। তাহলে খেয়াল করুন, ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব 500, ঢাকা থেকে চট্টগ্রাম যেতে আমার সময় লেগেছে 5 ঘন্টা। তাহলে আমার বেগ কত ছিল ভাগ করব, আর উপরের কিলোমিটার আওয়ার, কিলোমিটার উপরে আওয়ার নিচে, তাই এই কিলোমিটার এটাকে আমরা ভাগ সংখ্যাবে লিখি, অর্থাৎ এটাকে আমরা বলি পার, পার পার ঘন্টা, পার ঘন্টা। বুঝতে পেরেছেন? আশা করি সকলে আশা করি বুঝতে পেরেছেন, পার ঘন্টা না? এটা হলো বেগ। এবার শুনুন, আমরা এখন গড় বেগের অঙ্ক করছি, তাই না? তো আমাদের তাহলে কাজ কি? সেখানে সেখানে যে দূরত্বটা দেয়া থাকবে আর সময়টা দেয়া থাকবে, সেখানে প্লেন দেয়া থাকবে না। সেখানে কি হবে? যাওয়ার সময় একটা দূরত্ব বলবে, আসার সময় একটা দূরত্ব বলবে, যাইতে এত ঘন্টা লাগছে, আসতে এত ঘন্টা লাগছে বলবে, এবার বলবে যে গড় বেগ বের করুন। তো অঙ্কের প্রশ্ন যেভাবেই থাকুক না কেন, আমার প্রথম কাজ হবে মোট দূরত্ব বাই হুক আর বাই ক্রুক আমাকে বের করতে হবে। প্রশ্ন যখন সলভ করবে দেখবেন পেঁচালো অঙ্ক থাকবে। আর মোট সময় অবশ্যই আমাকে বের করতে হবে, এটা প্লেন প্রশ্নে দেয়া থাকবে না। কিন্তু প্রশ্নে প্রদত্ত ডেটা থেকে আমাকে মোট দূরত্ব এবং মোট সময় অবশ্যই বের করতে হবে। আর একটা দিয়ে একটাকে ভাগ করলে আমি পেয়ে যাব বেগটা, গড় বেগ, গড় বেগ। কনসেপ্ট ক্লিয়ার? এবার আমি অঙ্কে যাচ্ছি। কনসেপ্ট এটি অবশ্যই এখানে দেয়ার সে লটস অফ স্পেস টু এক্সপ্লেন দিস কনসেপ্ট, মানে এখানে অনেক স্পেস রয়েছে এটাকে এক্সপ্লেন করার জন্য। সেটা আমরা এক্সপ্লেন করব হচ্ছে এই ঐকিক নিয়মে। ঐকিক নিয়মের এই কনসেপ্টের আলোকে আমরা বেশ কিছু অঙ্ক করব ওখানে। তো এখানে আপাতত যতটুকু আলোচনা করলাম অতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকুন। তাহলে শুনুন আপনারা, আমি কি বুঝাইতে চেয়েছি। আমরা গড় বেগ কেমনে বের করব? মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়।
মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়, মাথার মধ্যে ঢুকাই ফেলুন, মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। এবার আমরা অঙ্কে ফিরে আসি। অঙ্কে দেখুন, অঙ্কটা দেখুন। 1 নাম্বার, এক ব্যক্তি সাঁতার কেটে স্রোতের প্রতিকূলে 1 মিটার পার ঘন্টা, শুনুন 1 মিটার পার ঘন্টা এ কথাটার অর্থ কি? 1 ঘন্টায় 1 মিটার যায়, 1 ঘন্টায় 1 মিটার যায়, 1 ঘন্টায় 1 মিটার যায়, এ কথাটার অর্থ সকলে বুঝতে পেরেছেন? সকলে বুঝতে পেরেছেন তো? নতুনরা, নতুন অনেকে অনেকে কিন্তু কমেন্ট করছেন না, একটু কমেন্ট করলে আমার ভালো লাগবে যে বুঝতেছেন বা বুঝতেছেন না। পুরাতনরা তো অনেকেই কমেন্ট করছেন, তারা তো আমার আগে থেকে আমার বাস্কেটে আছে। নতুনদেরকে আমি চাচ্ছি, নতুন নতুনরা, শ্রাবণী আপা আপনার হাসিতে আমরা শেষ, কিন্তু আপনি কিন্তু একটু কমেন্ট টমেন্ট করেন না, অন্তত বুঝতেছেন বা বুঝতেছেন না। স্যার আবার একটু শুনুন, আবার কি কথা, স্রোতের প্রতিকূলে 1 মিটার পার ঘন্টা যায় এক ব্যক্তি, এ কথাটার অর্থ কি? এ কথাটার অর্থ হচ্ছে প্রতি ঘন্টায় 1 মিটার যায়, প্রতি ঘন্টায় 1 মিটার যায়। আচ্ছা, একটু ব্ল্যাঙ্ক করে নিলাম। শুনুন, এক ব্যক্তির গতিবেগ 40 মিটার পার সেকেন্ড, এই কথাটার অর্থ কি? এক ব্যক্তির গতিবেগ 40 মিটার পার সেকেন্ড, এই কথাটার অর্থ কি? প্রতি সেকেন্ডে 40 মিটার যায়। এই কথাটার অর্থটি হচ্ছে কি? প্রতি সেকেন্ডে 40 মিটার যায়। আমরা সকলে বুঝতে পেরেছি? এটা এটা বুঝার উপর অনেক কিছু নির্ভর করছে। আমরা সকলে বুঝতে পেরেছি কিনা? কে বুঝি নাই এরকম কেউ আছে কিনা? বুঝি নাই, বুঝি নাই। ওকে, কাকলি যেহেতু বুঝেছে আর কোনো প্রবলেম নাই। প্রতি সেকেন্ডে 40 মিটার, জি স্যার, জি স্যার, প্রতি সেকেন্ডে 40 মিটার। ওকে, এবার আমরা অঙ্কে ফিরে আসি আবার। এক ব্যক্তি সাঁতার কেটে স্রোতের প্রতিকূলে 1 মিটার পার ঘন্টা বেগে 4 মিটার দূরত্ব অতিক্রম করে আবার স্রোতের অনুকূলে 4 মিটার পার ঘন্টা বেগে পূর্বের স্থানে ফিরে এলো, তার গড় গতিবেগ কত? অঙ্কটি আমরা করব। প্রশ্নটি লিখুন, আমি স্লাইড ব্ল্যাঙ্ক করব, কারণ অঙ্কটি আমি একটু ডিটেলস করব। লিখেছেন? লিখেছেন? এখন দেখুন, আগে মুখে মুখে করি, আগে মুখে মুখে করি, পরে ডিটেলস করবো। খেয়াল করুন, স্রোতের প্রতিকূলে 4 মিটার গেছিল সে, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব কত? 4 মিটার। আচ্ছা, কত ঘন্টা লাগছিল 4 মিটার যাইতে? কে বলতে পারবেন? 4 মিটার যাইতে কত ঘন্টা লেগেছে? জয় ভাইয়া একটু ভুলের মধ্যে আছেন, একটু মাথা খাটান। 4 ঘন্টা লেগেছে, 4 ঘন্টা লেগেছে, কারণ 1 মিটার যাইতে 1 ঘন্টা লাগছে, তো তাহলে 4 মিটার গেছে না সে, 4 ঘন্টা লাগছে, তাহলে যাওয়ার সময় লাগছে তার 4 ঘন্টা। এখানে থাকুন, এবার দ্বিতীয় অংশে আসুন। স্রোতের অনুকূলে 4 মিটার আসবে 1 ঘন্টায়, তাহলে গেছে কত, কত মাইল, কত মিটার? 4 মিটার। তাহলে আসার সময় আসবে কত মিটার? তাও তো 4 মিটার। তো আসার সময় 4 মিটার আসতে কত ঘন্টা লাগছে? 1 ঘন্টা না লাগছে? আসার সময় 4 মিটার আসতে কত ঘন্টা লাগছে? 1 ঘন্টা না লাগছে? 1 ঘন্টা না লাগছে? তাহলে তার মোট কতটুকু সময় লাগছে? যাইতে লাগছে 4 ঘন্টা, আসতে লাগছে মাত্র 1 ঘন্টা, মোট 5 ঘন্টা লাগছে তার, না? মোট 5 ঘন্টা। এবার শুনুন, যাইতে গেল 4 মিটার, আসতে আসলো 4 মিটার, তাহলে মোট কত মিটার আসছে? 4 দুগুণে 8 মিটার। 4 দুগুণে কত মিটার? 8 মিটার। তাহলে শুনুন, যাইতে গেছে 4 মিটার, আসতে আসছে 4 মিটার, যাইতে লাগছে 4 ঘন্টা, আসতে লাগছে 1 ঘন্টা, দূরত্ব ডিভাইডেড বাই সময়, উপরে 8 নিচে 5, 8 দিয়ে 5 কে ভাগ করলে কত? 5 একে 5 থাকে কত? 30 থাকে না? 3 থাকে, 3 দশমিক, তো 3 30 6 এত মিটার পার ঘন্টা। বুঝতে কারো অসুবিধা হলে আমাকে বলুন।
বুঝতে কারো অসুবিধা হলে আমাকে বলুন। যাইতে সে কতটুকু গেছে, প্রশ্নের দিকে খেয়াল করুন আর আমার অঙ্কের দিকে খেয়াল করুন। যাইতে সে গেছে 4 মিটার, আসতে কতটুকু আসছে ওইটা প্রশ্নে উল্লেখ নাই, তাহলে আসতেও নিশ্চয় 4 মিটার আসছে তো না? যাইতে 4 মিটার গেছে, আসতে কতটুকু আসছে এটা প্রশ্নে বলে নাই ডিরেক্ট। তো যাইতে যতটুকু গেছে সে আবার আগের জায়গায় আসবে না? আগের জায়গায় আসলে সে তা আসতেও তো 4 মিটার আসছে। তাহলে টোটাল অতিক্রান্ত দূরত্ব কত? যাইতে 4, আসতে 4, মোট 8। এবার সময়, যাইতে লাগছে 4 ঘন্টা, কারণ প্রতি মিটার 1 ঘন্টায় গেছে সে, তাহলে 4 মিটার কতক্ষণে গেছে? 4 ঘন্টায়। কিন্তু আসার সময় সে 4 মিটার আসছে 1 ঘন্টায়, কারণ আসার সময় তার গতিবেগ কত ছিল? 4 মিটার/ঘন্টা, 4 মিটার/ঘন্টা, 4 মিটার/ঘন্টা। তার মানে আসতে 4 মিটার আসতে তার সময় লাগছে মাত্র 1 ঘন্টা। তাহলে আসতে লাগছে 1 ঘন্টা, যাইতে লাগছে 4 ঘন্টা, আসতে লাগছে 1 ঘন্টা, মোট 5 ঘন্টা। যাইতে গেছে 4 মিটার, আসতে আর লাগছে 4 মিটার, আসতে আসছে 4 মিটার, মোট 8 মিটার। তাহলে 8 মিটারকে 5 ঘন্টা দিয়ে ভাগ করলে এত হয়, মিটার/ঘন্টা। কোনো প্রবলেম? বলুন। বুঝেছি? বুঝেছি তো সকলে বলবে, বুঝি নাই এরকম কেউ একজন বলুন। বুঝি নাই, বুঝি নাই, বুঝি নাই। জি বুঝি। ফেরদৌস ভাই নোয়াখালী বাড়ি? নোয়াখালী? নোয়াখালী কোথায়? না, আমাকে অনেকে বলে চিটাগং বাড়ি আমার, চিটাগং এর কিছু টান আসে, আবার অনেকে বলে সিলেট বাড়ি। ও, চাঁদপুর তো নোয়াখালী। চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লার একাংশ, নোয়াখালী জেলা, চিটাগং এর মিরেশ্বরাই পর্যন্ত এ পুরোটা হচ্ছে নোয়াখালী। এটা হাজীগঞ্জ। আচ্ছা আচ্ছা। এখন দেখুন কিভাবে হলো, কিভাবে হলো শুনুন। 16 না তো, 16 না, 1.6। 5 দিয়ে 8কে ভাগ করলে 1.6 হয়। 5 8-এর মধ্যে কয়বার যায়? একবার না যায় তো 5 আর 3 অবশিষ্ট থাকে না, তো দশমিক দিব না। 30, 5 6 30, 5 6 30। এবার হয়েছে? রেসপন্স কম করছেন কেন আপনারা? না বুঝলে আমাকে বলুন। বুঝেছি না বুঝি নাই? ডান, ওকে। এবার আমরা আবার আমাদের স্লাইডে ফিরে গেলাম। 2 নাম্বার অঙ্কটা দেখুন। 2 নাম্বার অঙ্কটা, শিক্ষা সফরে যাওয়ার জন্য 2400 টাকায় বাস ভাড়া করা হলো এবং প্রত্যেক ছাত্রছাত্রী সমান ভাড়া বহন করবে, ঠিক হলো। অতিরিক্ত 10 জন ছাত্রছাত্রী যাওয়ায় প্রতিজনের ভাড়া 8 টাকা কমে গেল। বাসে কতজন ছাত্রছাত্রী গিয়েছিল? অবশ্যই এই অঙ্কটি ডিরেক্ট এভারেজ চ্যাপ্টারের না, সেটি তাহলে আমরা পরে করি, আমরা করব। আমরা যেগুলো ডিরেক্ট এভারেজ চ্যাপ্টারের সেগুলো আমরা দেখি, কারণ ওখানে আমার দরকার ছিল গড় গতিবেগ বের করা। ওখানে গড় গতিবেগ, ওটা অবশ্য গড়ের সাথে সংশ্লিষ্ট অঙ্কটা পরে দেখব। এখন এখানে দেখুন 3 নাম্বার, ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব 185 মাইল। চট্টগ্রাম থেকে একটি বাস 2 ঘন্টায় 85 মাইল যাওয়ার পর পরবর্তী 100 মাইল কত সময়ে গেলে গড়ে ঘন্টায় 50 মাইল যাওয়া যাবে? এটা আমরা পরে করছি। 4 নাম্বার অঙ্কটাতে আসুন। আমি আগে গড় গতিবেগ বের করি, পরে সেটা দেখব। ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব 300 কিলোমিটার। ঢাকা হতে একটি ট্রেন 9টায় ছেড়ে গিয়ে বিকেল 3টায় চট্টগ্রাম পৌঁছে। ট্রেনটির গড় গতিবেগ প্রতি ঘন্টায় কত ছিল? এই অঙ্কটি একটু নিজেরা করুন। 4 নাম্বার অঙ্কটি একটু নিজেরা করুন, আর আমি 2 নাম্বার এবং 3 নাম্বার আমি পরে করাবো। 4 নাম্বারের পরে আমি 2 নাম্বারে আসতেছি। 4 নাম্বারটা একটু দেখুন। 4 নাম্বার, 4 নাম্বার একটু দেখুন। 9টা থেকে বিকেল 3টায়, তাহলে মধ্যখানে কত ঘন্টা হলো?
তত দিয়ে 300-কে ভাগ দিলেই গড় গতিবেগ বের হয়ে যাবে। 4 নাম্বার অঙ্কটা করুন সকলে। 4 নাম্বার অঙ্ক, 300/6 মানে 50 কিলোমিটার পার ঘন্টা। 50 কিলোমিটার পার ঘন্টা 6 কিনা? 9টা থেকে 3টা পর্যন্ত 6 ঘন্টা হয়। জি 6 ঘন্টা। 6 দিয়ে টোটাল 6 ঘন্টা লাগছে, দূরত্ব 300। তাহলে নিশ্চয় দূরত্বকে আমি টোটাল সময় দিয়ে ভাগ করলে নিশ্চয় আমি গড় গতিবেগ পেয়ে যাব, তাই না? অ্যান্সার কত? অ্যান্সার 50 কিলোমিটার পার ঘন্টা। আপনাদের আপনাদের অপশনে কিন্তু বিভিন্ন রকম থাকবে, শুধু 50ও থাকবে, আবার 50 কিলোমিটার পার ঘন্টাও থাকবে, আবার 50 মাইল পার ঘন্টাও থাকবে, আবার 50 মিটার পার ঘন্টাও থাকবে, আবার 50 মিটার পার সেকেন্ডও থাকবে। কিন্তু আপনাকে বিপদে ফেলানোর জন্য আপনি তো মনে করবেন 50, আপনি তো মনে করবেন 50। ও অ্যান্সার দরকার নাই, বাদ। আমাদের অ্যান্সার এখানে অ্যান্সার হয়তো ভুল হয়েছে আর কি। অ্যান্সার 4-এর অ্যান্সারও মনে হয় নাই, না 4-এর অ্যান্সারও নাই। বুঝতে পেরেছি আমরা? বুঝতে কোনো অসুবিধা হয়েছে? ওকে, এখন চলে আসুন আমরা 2 নাম্বার অঙ্কে আসি। 2 নাম্বার অঙ্কে আমাদের সৌভিক সাহার কমেন্টটি সবাই লিখুন। সৌভিক সাহার কমেন্টটি সকলে লিখুন। সৌভিক সাহার শেষে যদি আপনি x+10 কে একটা ব্র্যাকেটের মধ্যে রাখতেন বেশি সুবিধা হইতো বুঝতে। ওটাকে একটা ব্র্যাকেটের মধ্যে লিখে আবার আবার অ্যান্সারটা দেন তো, তাহলে আমি আপনার অ্যান্সারটাকেই ওকে করে দিব। শামিমা ইসলাম একটু বলেন ওইটা কোনটা বলবো আপু? শুনুন, আমরা আবার 4 নাম্বার একটু দেখি। 4 নাম্বারের পরে আমরা 2 নাম্বারে যাব। 4 নাম্বার খেয়াল করুন। ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব 300 কিলোমিটার। ঢাকা থেকে একটি ট্রেন 9টায় ছেড়ে বিকেল 3টায় চট্টগ্রাম গিয়ে পৌঁছায়, তাহলে গড় গতিবেগ কত? 3 নাম্বারে আসি নাই তো, এখন 3 নাম্বারে আসি নাই, আমি 4 নাম্বার করছি। 4 নাম্বার 4 নাম্বার 4 নাম্বার করছি, 2 আর 3 পরে করতেছি, 4 নাম্বার। হ্যাঁ, তো শুনুন, সবিক সাহার কমেন্টার পরে আপাতত আর কেউ কমেন্ট কইরেন না, ওনার কমেন্টটা এইভাবে থাকুক। সবিক সাহা, আমি চাইছিলাম x+10 কে একটা ব্র্যাকেটের মধ্যে রাখবেন। x+10, x+10, অন্য ব্র্যাকেট না। এখন এদিকে খেয়াল করুন, আপনারা সকলে আগে 4 নাম্বারটা দেখুন যে 300 কিলোমিটারকে মোট ঘন্টা কত? 6 ঘন্টা না? 6 দিয়ে ভাগ। জি ভাইয়া, জি ভাইয়া, সবিক ভাইয়া অনেক ধন্যবাদ ভাইয়া। এখন খেয়াল করুন, তাহলে দেখুন আমরা যদি এখন 300-কে 6 দিয়ে ভাগ করি তাহলে আমাদের গড় গতিবেগ বের হয়ে যাবে। আপনারা 4 নাম্বার বুঝতে কারো অসুবিধা হয়েছে কিনা আমাকে সেটা বলুন। আমার এখানে বেশি হাইলাইট করার টার্গেট হচ্ছে 1 নাম্বার অঙ্কটিকে আর 4 নাম্বার অঙ্কটিকে। 1 নাম্বার অঙ্ক এবং 4 নাম্বার অঙ্ক এই দুইটাকে হাইলাইট করাই আমার টার্গেট। 1 এবং 4, 1 এবং 4 বুঝতে অসুবিধা হয়েছে কিনা? এবার চলে আসুন 2 নাম্বার অঙ্কে। 2 নাম্বার অঙ্কে সবিক ভাইয়ের যে কমেন্ট ওইটাকে একটু আগে সকলে লিখুন, সেটাকে আমি এক্সপ্লেইন করব। উনি লিখেছে 2400 ডিভাইডেড বাই এক্স মাইনাস, আমি কত নাম্বার অঙ্ক এটা? 2 নাম্বার অঙ্কটি। 2 নাম্বার অঙ্কটিকে আমি স্লাইড ব্ল্যাঙ্ক করে নিলাম। 2400 টাকা হলো ভাড়া নির্ধারণ হইল। যাত্রী যাওয়ার কথা ছিল কতজন সেটা প্রশ্নে উল্লেখ নাই, সেটা আমাদেরকে বের করতে হবে। আমরা ধরলাম যাত্রী যাওয়ার কথা ছিল x জন, তাহলে তাদের ভাড়া কত হবে? নিশ্চয় 2400 ডিভাইডেড বাই x জন, প্রতিজনের ভাড়া। কিন্তু মানুষ যতজন যাওয়ার কথা ছিল 10 জন বেশি চলে গেছে, তাহলে ভাড়া তো কিন্তু বাড়াই নাই বাসওয়ালা। তাহলে আপনারা বাসওয়ালাকে মাইর দিবেন না বেটা, মানুষ 10 জন বেশি হয়েছে আর কি, তাই তুই বাস ভাড়া বেশি বাড়াবি নাকি? বাস ভাড়া ফিক্সড,
কিন্তু মানুষ যেহেতু 10 জন বেশি গেছে, তাহলে ভাড়া নিশ্চয় ভাইয়া এখন কত হবে? এখন এক্স প্লাস 10 দিয়ে না 2400 ভাগ করবেন। আগে জনপ্রতি ভাড়া ছিল এত, এখন জনপ্রতি ভাড়া এত, তাহলে বর্তমানে ভাড়া কমছে না, মানুষ বাড়ছে আর ভাড়া কমছে না। তো ভাড়া কত কমছে? আগের ভাড়ার থেকে এখনকার ভাড়া বিয়োগ দিলে ভাড়া কমছে 8 টাকা করে। এবার এটাকে সলভ করলেই আমাদের অ্যান্সার শেষ। এটাকে সলভ করলেই আমাদের অ্যান্সার শেষ। এটাকে সলভ করলেই। এটা সকলে লিখুন। এবার আমরা অপশন থেকে করব, অপশন। এটা লিখে এবার অপশন টেস্ট করব। এটা আগে লিখুন সকলে, এটা আগে সকলে লিখুন। অপশন টেস্ট করব এখন। স্লাইডে ফিরে আসলাম। দেখুন অপশন কি কি আছে। অপশন প্রথমে 40 জন। 40 দিয়ে 24 কে ভাগ করলে কত হয় বলুন? 40 দিয়ে 24 কে ভাগ করলে 60 জন। 40 আর 1 50, 10 এ 50। 50 দিয়ে 2400 কে ভাগ করলে কত হয়? 50 দিয়ে 2400 কে ভাগ করলে কত হয়? 50 দিয়ে যদি ভাগ করি, 50 দিয়ে 2400 কে ভাগ করলে কত হয়? 48। তাহলে 60 এর থেকে 48 বিয়োগ গেলে কি 8 হয়? 60 এর থেকে 48 বিয়োগ গেলে কি 8 হয়? হয় না। 60 এর থেকে 48 বিয়োগ গেলে কি 8 হয়? হয় না। তার মানে অপশন 40 রাইট না। এবার 50 দিয়ে করুন। 50 দিয়ে 2400 কে ভাগ করলে কত হয়? 48। 60 দিয়ে 2400 কে ভাগ করলে কত হয়? 40। 48 এর থেকে 40 গেলে কত হয়? 48 থেকে 40 গেলে কত হয়? 8। তার মানে এটা রাইট অপশন। এটি রাইট অপশন। আচ্ছা 60 দিয়ে হয় কিনা একটু দেখেন তো। 60 দিয়ে 2400 কে ভাগ করলে হয় 40। 70 দিয়ে 2400 কে ভাগ করলে কত হয়? হয় না। তার মানে 60 হবে না। তাহলে অপশন কোনটা রাইট? 50 অপশন রাইট। 50 অপশন রাইট। কেমন? আমি আবার স্লাইডটি ব্ল্যাঙ্ক করে নিচ্ছি। আমাদের কনসেপ্ট ছিল 2400 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2400, ওরে 24,000, হ্যাঁ 2400 ডিভাইডেড বাই এক্স প্লাস 10 ইকুয়ালস টু। জি, শুনতেছেন সকলে? এবার দেখুন একটু ভিডিওতে প্রবলেম হয়েছিল, ঠিক হয়ে গেছে, আবার টেকনিক্যাল প্রবলেম। এখন শুনুন, স্লাইডটি যদি ব্ল্যাঙ্ক করি, ভিডিও অফ কেন হয়? স্লাইডটি স্লাইড ঠিক মতো নিয়ে আসেন, একটু স্লাইড ব্ল্যাঙ্ক করতে চাচ্ছি। ওকে, দেখুন খেয়াল করুন, আমাদের কনসেপ্ট ছিল এইটা, তাই না? তাহলে আমরা নিচের অপশনগুলোকে কিভাবে টেস্ট করব?
নিচের অপশনগুলো দিয়ে একবার এটাকে ভাগ করব, যা হয় নিচের ওই অপশনের সাথে 10 যোগ করলে যা হয় তা দিয়ে এটাকে ভাগ করব, একটা থেকে একটার বিয়োগফল 8 হয় কিনা, একটা থেকে একটার বিয়োগফল 8 হয় কিনা। ঠিক এই সত্যটি যেটা পূরণ করবে আমরা সেটাকে গ্রহণ করব। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের নরমাল কনসেপ্ট প্রিলির জন্য। এবার অঙ্কটিকে আমরা ডিটেলস করছি। দেখুন অঙ্কটিকে যদি আমরা ডিটেলস করি তাহলে নিচে কত হয়, নিচে লসাগু করলে এটা হবে না, উপরে 2400x প্লাস 24000 বিয়োগ 2400x ইকুয়ালস টু 8, তাই না? উপরে করছি 2400x ক্যান্সেল, তাহলে নিচে কত হয়, নিচে হয় আমরা যদি লিখি এক্স স্কোয়ার প্লাস 10x, তাই না? আর উপরে হয় 24000 ইকুয়ালস টু 8। আমরা এটাকে এইভাবে লিখতে পারি কিনা, এক্স স্কোয়ার প্লাস 10x ইকুয়ালস টু 8 ভাগের 24000 ইকুয়ালস টু 8 দি 24000 কে বললে 3 8 24, 3000। ঠিক আছে না? নিচেরটা মুছে দিলাম, নিচে মুছে দিলাম। এখন এখানে খেয়াল করুন কি হচ্ছে, আমরা যদি এখন দেখি এক্স স্কোয়ার প্লাস 10x মাইনাস 3000 ইকুয়ালস টু 0, এটাই তো না? এবার 3000 কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি, আপনাদেরকে আমি উৎপাদকে বিশ্লেষণের একটা শর্টকাট নিয়ম শিখিয়েছিলাম। 3000 মানে 50 গুণ 60, তো 50 আর 60 কি করলে 10 মিলে, যোগ যোগ 60 বিয়োগ 50, এটা না? তাহলে উৎপাদকে বিশ্লেষণ কি হবে, x প্লাস 60 x মাইনাস 50 ইকুয়ালস টু 0। x এর মান একবার 50 আসবে, একবার মাইনাস 60 আসবে, কিন্তু জনসংখ্যা যেহেতু কখনো ঋণাত্মক হয় না, তাহলে অ্যান্সার কত, সুতরাং x ইকুয়ালস টু 50। তাহলে আমাদের সুতরাং নির্ণেয় জনসংখ্যা 50 জন, নির্ণীয় জনসংখ্যা 50 জন। বুঝতে পেরেছি কিনা? সকলে বুঝতে পেরেছেন? সকলে বুঝতে পেরেছেন কিনা? সকলে বুঝতে পেরেছেন? অপশন টেস্টটা স্যার একটু আবার বলবেন। ওকে, আগে এটা বুঝুন, এটা শেষ লাইনটা, আবার শেষ লাইনটা x প্লাস 60। ও আচ্ছা শুনুন, আমরা উৎপাদকে বিশ্লেষণের একটি শর্টকাট নিয়ম শিখিয়েছিলাম। আমি যখন উৎপাদকে বিশ্লেষণ করেছিলাম সেখানে আমরা বলেছিলাম শেষটাকে গুণ করব, ভাঙবো, এবং যে দুইটা পাবো সে দুজনকে কি করলে এটা মিলবে সেটা আমরা লিখব। 60 আর 50 গুণ করলে 3000 হয়, তো 60 কে আর 50 কে কি করলে 10 মিলবে, যোগ 60 বিয়োগ 50 করলে না 10 মিলবে, প্লাস 10। তাহলে উৎপাদক কি হবে, x প্লাস 60 x মাইনাস 50, x প্লাস 60 x মাইনাস 50, এই লিখে দিলাম। তো এখন আমরা যদি অ্যান্সার বের করি, x ইকুয়ালস টু মাইনাস 60 আসবে, x ইকুয়ালস টু 50 আসবে। আমরা সমাধান করলে এভাবে করি না, এটা সমান একবার 0 ধরি x এর মান বের করি, এটা সমান একবার 0 ধরে x এর মান বের করি, তাই তো? তাহলে একটা 50 আসলো, একটা মাইনাস 60 আসলো। তো মাইনাস মানটা জনসংখ্যার ক্ষেত্রে আমরা গ্রহণ করি না, আমরা পজিটিভ মানটা গ্রহণ করি। তাহলে জনসংখ্যা কতজন, কতজন লোক ওই পিকনিকে যাওয়ার কথা ছিল, 50 জন, 50 জন। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি আশা করি। মুছে দিলাম। এটিকে আবার অপশন টেস্ট করছি, আবার অপশন টেস্ট। ডাক্তার সাহেব বলেছে, এখন আমরা ডাক্তারদের রিকোয়েস্ট তো আবার ফেলানো যায় না, ডাক্তারদের কাছে আমরা জিম্মি, তো কি বলেন আপনারা? ডাক্তারদের কাছে কিন্তু আমরা আপনারা জিম্মি। আবার আরো কথা আছে, ডাক্তাররা কিন্তু
আমাদের অনেক উপকার করে, এ কথা সত্য। এবং বিশেষ করে যখন একটি ফ্যামিলিতে কোনো দুর্যোগ দেখা দেয়, এখানে তো কোশ্চেনে বলছে বাসে কতজন ছিল, তাহলে 50। ও, বাসে কতজন যাওয়ার কথা ছিল, ও আচ্ছা, তাহলে অ্যান্সার 60, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে ঘ, অ্যান্সার ঠিক আছে। কতজন যাওয়ার কথা ছিল যদি হয় তাহলে 50 অ্যান্সার, অ্যান্সার যে কোনোটা চাইতে পারে। আর কতজন গিয়েছিল তাহলে অ্যান্সার হবে 60। কেন? এক্স এর মান 50, তো 50 জন তো যায় নাই, গেছে তার থেকে 10 জন বেশি, তার মানে 60 জন গিয়েছিল, তাই না? ঠিক আছে না? জয়ী, জয়ীর এই নোটিসের জন্য কৃতজ্ঞতা চিত্তে ওনাকে স্মরণ করছি, কারণ কৃতজ্ঞতা থাকতেই হয় না, কেউ কোনো উপকার করলে তার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে না? অনেক কৃতজ্ঞ ওনার প্রতি আমরা। আবার এই যে জয়ী আমাদেরকে যে বিষয়ে নোটিস করেছে, এই কারণে কিন্তু আমাদের অনেকের, অনেক মেধাবী স্টুডেন্টরা অঙ্ক ভুল ভুল করে দিয়ে আসে। মানে ও অঙ্ক পারে, তাড়াহুড়া করতে যাইয়া কি চাইছে আর ওইটা ওদিকে খেয়াল করে নাই সে, তো অ্যান্সার 50 দিয়ে চলে আসছে। কিন্তু প্রশ্নে যে ছিল কতজন গিয়েছিল বা কতজন যাত্রী ছিল, তাহলে অ্যান্সার হবে 60। সকলে বুঝতে পেরেছেন তো না? সকলে কথাটা বুঝতে পেরেছেন? সকলে আপনারা রেসপন্স করেন না কেন? দ্রুত দ্রুত রেসপন্স করলেন আমি সামনের দিকে যেতে পারবো। জি স্যার, জি স্যার। এবার খেয়াল করুন, অপশন টেস্ট। আবার কনসেপ্ট হচ্ছে 2400 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2400 ডিভাইডেড বাই এক্স প্লাস 10 ইকুয়ালস টু 8। তাহলে আমার নিচের অপশনগুলোর মধ্যে আমি দেখব যে কোনটা দিয়ে 2400 ভাগ করলে যা হয় সেটার সাথে 10 যোগ করে 2400 ভাগ করলে যা হবে, একটা থেকে একটাকে বিয়োগ করলে অ্যান্সার আসবে 8। তা আমরা দেখতেছি নিচের 50 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে আসে 48। 50 প্লাস 10 60, 60 দিয়ে এটাকে ভাগ করলে আসে 40। তাহলে 48 থেকে 40 গেলে আসে 8। তার মানে এক্স এর মান হইল 50। এক্স এর মান কত? 50। কিন্তু এক্স কি এখানে? কতজন যাত্রী যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের কাছে প্রশ্নে জানতে চাওয়া হয়েছে কতজন যাত্রী ছিল বা কতজন যাত্রী গিয়েছিল। তাহলে অ্যান্সার হবে 50 প্লাস 10 মানে 60। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আমরা 3 নাম্বার অঙ্কে আসি। 3 নাম্বার অঙ্কে, 3 নাম্বার অঙ্ক দেখুন। 3 নাম্বার অঙ্কে কি বলা হচ্ছে, ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব 185 মাইল। চট্টগ্রাম থেকে একটি বাস 2 ঘন্টায় প্রথম 85 মাইল যাওয়ার পর, শুনুন, 2 ঘন্টায় 85 মাইল গেল, প্রথম 85 মাইল 2 ঘন্টায়। আচ্ছা, এখন দেখুন পরবর্তী 100 মাইল কত সময়ে গেলে গড়ে ঘন্টায় 50 মাইল যাওয়া যাবে। এখানে গড় বেগ দেয়া আছে, গড় বেগ কত দেয়া আছে? 50। গড় বেগ কত দেয়া আছে? 50। তো 50 দিয়ে যদি আমি 185 কে ভাগ করি, গড় বেগ দিয়ে যদি 185 কে ভাগ করি তাহলে কত হয়? মানে গড় বেগ দিয়ে যদি আমি 185 কে ভাগ করি তাহলে সময় পাবো না। কেমনে? দূরত্বকে গড় দিয়ে ভাগ করলে সময় পাওয়া যায়। 50 দিয়ে 185 কে ভাগ করেন, কত হয় সময়? কত হয়? 3 ঘন্টা 3.7, 3.7 না, ঘন্টার মিনিটে আনেন, ঘন্টায় আর মিনিটে আনেন। 3 ঘন্টা কত মিনিট হয়? 3 ঘন্টা কত মিনিট হয়? হ্যাঁ, আমরা এক্ষুনি শেষ আমাদের। 3 ঘন্টায় কত মিনিট হয়? 3 ঘন্টা কত মিনিট? ভাগ করেন না, 50 দিয়ে 185 কে ভাগ করলে 3 ঘন্টা কত মিনিট?
আচ্ছা 3.7 রাখুন, 3.7। তো 2 ঘন্টা তো আগেই চলে গেছে, তাহলে আর 1.7, 1.7, তাই না? 1.7 আর 1.7 ঘন্টা, ঘন্টায় সে 100 মাইল গেছে। কত মাইল গেছে? 100 মাইল। সেটাকে আবার মিনিটে নিয়ে যান। 1.7 কে মিনিটে নিতে হলে 60 দিয়ে গুণ করতে হবে না? 60 দিয়ে 1.7 কে গুণ করলে কত আসে? অঙ্কটি একটু ডিটেলস করি। বিষয়টি হচ্ছে কিরকম, 185 ডিভাইডেড বাই হচ্ছে 50, টোটাল এত সময় তার লাগছে। তো ভাগ করি, কত হয় দেখুন, কত? 150, 350 না? আর কত থাকে? 150 চলে গেলে আর এখানে থাকে 35 নাকি? 35। তো 35 যদি 50 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 35 কে দশমিক দিলাম একটা শূন্য, 7, এত ঘন্টা। টোটাল এত ঘন্টা লাগছে তার, টোটাল এত ঘন্টা তার লেগেছিল। তো সে প্রথম কত ঘন্টা গেছে? 2 ঘন্টা। কত মাইল? 85 মাইল গেছে 2 ঘন্টায়। তার পরবর্তী 100 মাইল গেছে কত ঘন্টায়? তো 3 পয়েন্ট এত বিয়োগ 2, 1.7 ঘন্টায়। 1.7 ঘন্টায় গেছে পরবর্তী 100 মাইল বা কিলোমিটার। 1.7 ঘন্টা, কিন্তু আমার উত্তর তো মিনিটে দেয়া আছে। তাহলে 1.7 ঘন্টা 60 দিয়ে গুণ করব, তাহলে কত আসে আপনারা বলুন? 1.7 কে 60 দিয়ে গুণ করুন, কত আসে রেজাল্ট? এটা করুন না। 1.7 কে 60 দিয়ে গুণ করলে কত আসে? 102। ওকে, 102। তার মানে 102 মিনিট তার লেগেছিল। বুঝতে পেরেছেন? না বুঝলে আমি আবার বলবো। এটি হচ্ছে আমাদের মেবি শেষ অঙ্কটি। আমি আবার বলছি, খেয়াল করুন। 185 কিলোমিটার হচ্ছে টোটাল দূরত্ব, কিন্তু 50 কিলোমিটার বেগে সে গিয়েছিল, তাহলে তার কতক্ষণ সময় লাগছে? নিশ্চয় 3.7 ঘন্টা লাগছে। তো প্রথমে তো 2 ঘন্টা চলে গেছে 85 মাইল যাইতে, বাকি 100 মাইল কতক্ষণে গেছে? কথা এটাই তো। টোটাল লাগছে 3.7 ঘন্টা, আগে চলে গেছে 2 ঘন্টা। তো বাকি কত ঘন্টা লাগছে 100 মাইল যেতে? নিশ্চয় 1.7 ঘন্টা। কিন্তু আমার তো অপশন হচ্ছে মিনিটে, তাহলে আমি ঘন্টাকে 60 দিয়ে ভাগ গুণ করলে না মিনিট হবে? ঘন্টাকে 60 দিয়ে গুণ করলে না মিনিট হবে? হ্যাঁ, ঘন্টাকে 60 দিয়ে গুণ করলে না মিনিট হবে? বুঝতে পেরেছি কিনা সকালে বলুন, ইয়েস অর নো? বুঝি নাই কেউ একজন? অবশেষে শ্রাবণী আপা ওনার মুখ খুলতে সক্ষম হয়েছেন, এই জন্য অনেক ধন্যবাদ। দেখুন, কারো বুঝতে কোনো অসুবিধা হলে আমাকে জানান। বুঝতে কোনো অসুবিধা হয়েছে? আবার 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 একবার একটু বলবেন স্যার? হ্যাঁ, অবশ্যই 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 আবার বলছি, খেয়াল করুন। টোটাল দূরত্ব 185 কিলোমিটার বা মাইল, ওখানে মাইল লেখা আছে না কিলোমিটার লেখা আছে, আমি ভুলে গেছি। তো প্রতি ঘন্টায় সে 50 মাইল করে গেছে, তাহলে তার কতক্ষণ লাগছে? তাহলে নিশ্চয় টোটাল দূরত্বকে প্রতি ঘন্টায়, অর্থাৎ টোটালকে গড় দিয়ে ভাগ করলে না আমরা কি পাবো? আমরা এই গড়বেগ পাবো, তাই না? সময় এই 1 ঘন্টায় 50 মাইল করে গেছে, টোটাল 185 মাইল। তাহলে 50 দিয়ে 185 কে ভাগ করলে যা, তার মানে এত ঘন্টা লেগেছে, তার টোটাল লেগেছে এত ঘন্টা। কিন্তু প্রথম 85 মাইলে গেছে সে 2 ঘন্টায়, তাহলে বাকি 100 মাইল কত ঘন্টায় গেছে? তো টোটাল সময় 3.7 ঘন্টা, আগে গেছে 2 ঘন্টা, তাহলে বাকি পথ গেছে কত ঘন্টায়? নিশ্চয়ই এটা থেকে এটা কি 1.7 ঘন্টায় গেছে বাকি পথ। কিন্তু আমার অপশন তো দেয়া আছে মিনিটে, তাহলে ঘন্টাকে মিনিটে নিতে আপনি 60 দিয়ে গুণ করবেন না? 60 দিয়ে গুণ করছি আর 102 হয়েছে, 102 মিনিট। আমরা সকলে বুঝতে পেরেছি কিনা একটু বলুন?
সকলে বুঝতে পেরেছি? একটু করে বলুন। বুঝতে কার অসুবিধা হয়েছে? কার অসুবিধা হয়েছে? কার বারাবাতে আমি চাই দিয়েছি? কারণ না, কে বুঝে নাই? স্যার ম্যাথের জন্য কোন বুক ফলো করব? এখন বিসিএস কনফিডেন্সের একটি বই আছে, এই মুহূর্তে এই বইটি বাজারের সেরা বই, এই বইটি ফলো করতে পারেন। তবে কথা একটা বললেই বলবো, বাজারের কোনো বইয়েই একেবারে সেরা না, আপনি যা ইচ্ছা তা ফলো করতে পারেন, তবে বিসিএস কনফিডেন্সের বইটি ভালো করেছে, ওটি ফলো করতে পারেন। এখন খেয়াল করুন, আর কোনো কথা? গাণিতিক যুক্তি, গাণিতিক গাণিতিক যুক্তি। আপনাদের স্যার, আমার প্রিয় স্যার নাসির স্যার, স্যারকে আমার এত ভালো লাগে কেন আমি বুঝতে পারি না, আমি বুঝাইতেও পারি না স্যারকে যে আমি স্যার আপনাকে এত ভালো লাগে কেন। হ্যাঁ, বিসিএস কনফিডেন্সের গাণিতিক যুক্তির একটা বই আছে মোটা, ওই বইটিতে প্রচুর প্র্যাকটিস আছে, বইটি ভালো করেছে, ওই বইটি ফলো করতে পারেন। আর আমি এই বিষয়ে একটা কথা বলবো, আপনার যেটা ভালো লাগে সেটা ফলো করেন, এখানে মেন্টাল একটা বিষয় কাজ করে কিন্তু। তা আমি অনেককে বলি, বলে যে কোনটা কিনবো, আমি বলি বাজারে যাই বলবেন লাইব্রেরি ওয়ালাকে, স্যার আমাকে 4টা 5টা বই দেন, না সরি ভাই আমাকে 4টা 5টা বই দেন, ওই যেই বইটি দেখতে সুন্দর ওই বইটি কিনবেন, বিশ্বাস করুন এটার একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট থাকে। বাজারে কোনো বইয়ে কেউ বলতে পারবে না যে আমারটাতে ম্যাজিক আছে, আমারটা এই করে দিবে, আমারটা সেই করে দিবে, এগুলো ভুয়া কথা। যেই বইটি দেখতে সুন্দর সেই বইটি আপনার পড়তে ইচ্ছে করবে বেশি, যেই বইটির ভিতরে ঘেঁটে দেখবেন, দেখতে মন আপনাকে আকৃষ্ট করে, ওইটাই কিনবেন এবং ওইটাই আপনার বেশি পড়তে ইচ্ছে করবে। হ্যাঁ, যেটা মনে ধরবে এরকম। তো আবার তাদের মধ্যে কনফিডেন্সের বইটি আমি দেখেছি, বইটি ভালো করেছে, সেটি কিনতে পারেন। আর কোনো কথা? ক্লাস বুঝতে পেরেছেন সকলে? আমরা আমাদের ক্লাস এখানে শেষ করতে চাই। সকলে বুঝতে পেরেছেন? কারো বুঝতে কোনো অসুবিধা হয়েছে? এরপরে আমরা আবার জাস্ট 12টায় ক্লাস শুরু করছি, সেটি আমাদের ক্লাস হবে অনুপাত সমানুপাত মনে হয়। ও আচ্ছা আচ্ছা, ওটা প্রাইমারি ব্যাচের ক্লাস হবে। আচ্ছা, অসুবিধা নাই। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।